গতি, বল, শক্তি, ঘাত, এনার্জি, অ্যাক্সিলারেশন, পাওয়ার, অবস্টিনেন্স প্রভৃতি কারকতা যে প্ল্যানেট মুখ্যত বহন করে সে হচ্ছে মঙ্গল। এই মঙ্গল আগামী 5ই ফেব্রুয়ারি তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ স্যাজিটেরাস থেকে সে তার এক্সল্টেড সিচুয়েশন অর্থাৎ মকর রাশিতে পরবর্তী প্রায় 40 দিনের জন্য সে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল, লগ্ন রাশি ভিত্তিক ফলাফল আজকে আলোচনার মূল বিষয়বস্তু থাকবে। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আগে আপনাদের সময়টা বলে নেব, তারপরে এখানে প্রভাব মঙ্গল কেন এখানে এক্সল্টেড হয়, এক্সল্টেড হলে তার ফল কিরকম বর্তমান অন্যান্য প্ল্যানেটের পরিপ্রেক্ষিতে দেবে সেই নিয়ে আলোচনা করব। একটা কথা শুধু বলে রাখি, আমরা যখন বিশেষত আমি যখন কোনো একটি গোচরের কথা বলি তখন এরকম নয় যে অন্য প্ল্যানেটগুলো তার গোচর সংগঠিত করছে না, প্রত্যেকেই করছে। আমরা বাকিগুলোকে বাদ দিয়ে কোনো একটা বিষয়কে আলোচনা করি। তো বহু মানুষ প্রশ্ন করেন বা অনেক সময় SMS করেন যে আপনি যেটা বলছেন সেই অনুসারে ফল প্রদান করছে না বা অনেক সময় অত্যাধিক বেশি করছে। এই জিনিসটা এই কারণেই হয়, তার কারণ আমাদের কোনো একটা শক্তি অর্থাৎ এই প্ল্যানেটগুলোকে আমরা ডেমিগডস হিসাবে তো বিবেচনা করি, এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট কারকতা আছে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট ভগবান প্রদত্ত কিছু ফাংশনারিজ আছে, সেটা তাকে সেই রোল প্লে করতে হয়। তো সবাই যখন একসাথে রোল প্লে করে তখন কিছু কাজের ঘাটতি বা কিছু কমতি বাড়তি এগুলো কিন্তু হতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে চলে যাচ্ছি। যেরকম ধরুন শীতকাল, আমরা সবাই অপেক্ষা করি, খুব শীত পড়েছে, যে কখন মোটামুটি 9:30 10টা 10:30 বেজে যাবে, যখন একটু রোদ দেখা যাবে আমরা একটু রোদের মধ্যে দাঁড়িয়ে আমাদের শরীরকে একটু উষ্ণতা নিয়ে আসবো। তার মানে কি সেই সময় গরমের প্রভাব কিছুটা বাড়ছে, রবি অ্যাক্টিভেট হচ্ছে, মঙ্গল অ্যাক্টিভেট হচ্ছে কিছুটা, যদিও মঙ্গল মোস্টলি রাতের দিকে তার অ্যাক্টিভেশন প্লে করে, কিন্তু যেহেতু সে তাপীয় প্ল্যানেট মানে তার মধ্যে তামসিক গুণ তথা সে অগ্নিকারক প্ল্যানেট, সুতরাং তাপমাত্রা বৃদ্ধিতে সে কিছুটা সহায়তা করে। তো আমরা সেটা, তার মানে এরকম নয় যে শীতকালটা চলে যাচ্ছে, আবার যেই না 3:30 4টে পড়বে এবং বাজবে এবং সূর্য যেই না সেটিং ডাউন সিচুয়েশনে চলে যাবে তখন আবার কিন্তু টেম্পারেচার ফল করতে শুরু করবে। এটাই সমস্ত প্ল্যানেটের ক্ষেত্রে হয়। এখানে আমি তো দুটো কারকতা বললাম, এখানে রাহু কেতুকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে, এবং রবি চন্দ্র, রবি নক্ষত্র চন্দ্র উপগ্রহ, এদের কারকতারও একটা নির্দিষ্ট সীমা আছে, কিন্তু অন্যান্য প্ল্যানেটের কারকতার ক্ষেত্রে তাদের বকরি মার্গী কতটা গতিতে আছে কতটা গতিতে নেই। বাকি 4জন, প্রথমে যে 4জনের নাম বললাম অর্থাৎ রাহু কেতু রবি চন্দ্র, এদের গতির পরিবর্তন হবে না। তার কারণ রবি এবং চন্দ্রের গতি পৃথিবী থেকে মাপা হয়, সুতরাং এদের সবসময় ডিরেক্ট ভেলোসিটিতে থাকবে। বাকি প্ল্যানেটদের গতি পৃথিবীর সাপেক্ষে মাপা হয় এবং তারা সূর্যের চতুর্দিকে ঘোরে, সুতরাং এখানে একটা পরোক্ষ কৌণিক গতি মাপার পদ্ধতি আছে, তার জন্য তাদের গতির হ্রাস বৃদ্ধি ঘটে এবং সেই হ্রাস বৃদ্ধি ঘটার জন্য তাদের ফলের ক্ষেত্রেও তারতম্যতা আছে। সব জায়গায় এক ফল দেবে না, অর্থাৎ আজ থেকে 2 বছর আগে মঙ্গল যখন মকর রাশি দিয়ে পাস করেছিল, সেই মঙ্গল তৎকালীন সময় যে ফল দিয়েছিল এখন যে পাস করবে সেটা সেই ফল দেবে না। তবে গ্রহ বারবার একটা জায়গায় ঘুরে আসে, তার একটা বিশেষ কারণ, আমাদের প্রচুর জায়গায় আমাদের কাজের ক্ষেত্রে সেই ভাবের ক্ষেত্রে যে কিছু ঘাটতি রয়ে যায়, সেই ঘাটতি যেহেতু আমরা পূরণ করতে পারি, সেই জন্য ঈশ্বর বারবার আমাদের বেস হরোস্কোপের সাপেক্ষে প্ল্যানেটগুলোকে, অন্তত শনির ক্ষেত্রে জীবনে 3বার একজন অ্যাভারেজ মানুষ, বৃহস্পতির ক্ষেত্রে অন্তত 6বার, কারোর ক্ষেত্রে 7বারও, রাহুকেতুর ক্ষেত্রে অন্তত 4বার, ছোট প্ল্যানেটগুলোর ক্ষেত্রে তো অনেকবার,
জীবনে বারবার একই ঘর দিয়ে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে এবং বিভিন্ন কম্বিনেশনে চলতে থাকে। আপনাদের বয়স যদি কারো 60 ঊর্ধ্ব হয় তাহলে এখন থেকে 60 বছর বয়স পর্যন্ত মঙ্গল যতবার এই ঘর দিয়ে পাস হয়েছে, মোরলেস 30 বার আপনার পাস করেছে, একবার দুবার বেশিও হতে পারে। তো আপনারা দেখবেন প্রত্যেকবার উইথ রেসপেক্ট টু আদার প্ল্যানেটস ডিফারেন্ট আছে। কখন এই ঘরে গিয়ে বকরি হয়ে গেছে, যেমন 2018 সালে মঙ্গল মকর রাশিতে বকরি ছিল, আবার তার 15.5 বছর পরে 33 সালে গিয়ে 2033 এবং 34-এর মোটামুটি জাংচারের মধ্যে মঙ্গল আবার মকরে এসে বকরি হবে। সেই বকরির ফল আর এই তৎকালীন বকরির ফল এক হবে না, ডিফারেন্স হয়। তবুও আমাদের কিন্তু ঈশ্বর একাধিকবার সুযোগ দেয় জিনিসগুলোকে মেরামতি যোগ্য করার। যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে মঙ্গল 5 ফেব্রুয়ারি রাত্রি 8টা 8 মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে এবং রুচক যোগ নির্মাণ করবে। আমি একদম শুরুর দিকে যখন ভিডিও করেছিলাম তখন বেশ কিছু যোগ নিয়ে আলোচনা করেছিলাম, যদিও সেগুলো খুব একটা লোক দেখতো না, তখন জানতও না, তার ফলে দেখতেনও না তারা। যদি পারেন প্রথম দিকে গিয়ে একবার দেখবেন, আমার মনে আছে বছর 4 আগের ঘটনা হবে। তো রুচক যোগ নির্মাণ করবে এবং নির্মাণ করে সে এই ঘরে অবস্থান করবে 15 এপ্রিল বিকেল 5টা 44 মিনিট পর্যন্ত। তার মানে মোরলেস ওই 41 দিনের মতো অবস্থান করবে। তো মঙ্গল একটা ঘরে অ্যাভারেজ আমরা 45 দিন বলি। একই দূরত্ব যেতে যখন কম সময় লাগছে, তার মানে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ বেশি আছে, এটুকু ধরেই নেওয়া যায়। তার মানে এখনো 37 মিনিটের বেশি গতিতে আছে, এটা আমি বলি মোটামুটি। আর আগামী 6 মাস 6.5 মাস পরেও বক্র স্টেজের দিকে যেতে থাকবে অগস্ট মাস থেকে। তো সেই পরিস্থিতিতে এখনো হাই ভেলোসিটিতে থাকবে, খুব দ্রুত ঘরগুলোকে চেঞ্জ করবে। তো আমরা এখানে কাদের ক্ষেত্রে ইফেক্ট বেশি পাবো না, যারা মঙ্গল এবং শনির দশা আছে, যেহেতু এটা স্যাটার্নের ঘর, ক্যাপ্রিকর্ন স্যাটার্নের মূল ত্রিকোণের দ্বাদশ ভাব, দশা অন্তর্দশায় আছে, বা উত্তরাষাঢ়া, শ্রবণা বা ধনিষ্ঠা নক্ষত্র, অন্তত ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটো চরণে যাদের জন্ম তাদের ক্ষেত্রে এর প্রভাব বেশি আছে। ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটো চরণের যে নবাংশ সেটা যথাক্রমে সিংহ এবং কন্যা, তার ফলে সিংহ এবং কন্যা রাশি বা লগ্ন, যারা রাশি লগ্ন দেখে ছক দেখেন তাদের ক্ষেত্রেও কিন্তু কম বেশি প্রভাব বিস্তার করবে। মঙ্গল নর্মালি প্রভাব দানকারী। আমার গুরুদেব খুব হেসে বলতেন যে মঙ্গলের আগে একটা আছে অ্যাকচুয়ালি। মঙ্গলের যত প্রভাব আছে সেটাকে যদি খুব খুব টেকনিক্যালি ইউটিলাইজ না করা যায় তাহলে কিন্তু ও গন্ডগোলের সৃষ্টি করবে, কারণ ওর তাপ যে পদ্ধতি আছে সেটা অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোলড, তার ফলে ও বিবাদাত্মক সিচুয়েশন তৈরি করে। আমি আলোচনার বিষয়বস্তুতে আসছি একটু একটু করে, জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ারিফাই হবে। বা যারা যথাক্রমে রবিচন্দ্র বা মঙ্গলের দশা আছে, বা যথাক্রমে দশা অন্তর্দশা, বা বড় গ্রহের সাথে রেসপেক্টিভ শনি বৃহস্পতির সাথে রেসপেক্টিভ মঙ্গল যথাক্রমে রবি চন্দ্র এবং মঙ্গলের দশা অন্তর্দশায় আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভাব কিছুটা বেশি লক্ষ্য করা যাবে। আমি একটু নক্ষত্র ভিত্তিক ডিফারেন্সটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে কোন কোন সময় কোন কোন নক্ষত্রে প্রবেশ করবে, সেটা হচ্ছে 13 তারিখ পর্যন্ত। ক্ষমা করবেন একটু, আমার এখানে আমি শেষের দিকে বলছি, আমার লেখার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে, অন্য কোথাও ডেটাটা আছে, আমি বলে দিচ্ছি লাস্টে নবাংশ ভিত্তিক যে চেঞ্জেসগুলো আছে। আমি আলোচনার বিষয়ে আসি। সেটা হচ্ছে মঙ্গল কখন রুচক যোগ নির্মাণ করে সেটা আগে আপনাদের একটু বলে দিই। দেখুন, পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে রুচক যোগ ইজ ওয়ান অফ দ্য। রুচক যোগ হচ্ছে মঙ্গল কোনো জাতক জাতিকার ক্ষেত্রে যদি কেন্দ্রে অবস্থান করে, কতগুলো টপিক কন্ডিশন দেব, কেন্দ্রে অবস্থান করবে, স্বক্ষেত্রে অবস্থান করবে, বা তুঙ্গ থাকবে। মহর্ষি পরাশরের যে ব্যাখ্যান আছে লঘু পরাশরী হোড়াতে,
তাতে উনি পরিষ্কার বলছে যে বৃশ্চিকের ঘরে যে রুচক যোগ নির্মাণ হয়, অনেক বিখ্যাত মানুষ এই মুহূর্তে সারা পৃথিবীতে অনেক পাওয়ারফুল জায়গায় বসে আছেন, সেই সব মানুষেরও বৃশ্চিকের ঘরে রুচক যোগ নির্মাণ করে বসে আছে। যদি সেক্ষেত্রে সেই জায়গায় চন্দ্র থাকে, নিচন্দ্র বা বৃহস্পতি থাকে, তাহলে সেই রুচক যোগের মাত্রা বেড়ে যাবে। বা সেই মঙ্গল থেকে যদি চতুর্থে বৃহস্পতি অবস্থান করে বা মঙ্গল থেকে একাদশে শনি অবস্থান করে, তাহলে সেই রুচক যোগের মাত্রা বেড়ে যাবে। আদারওয়াইজ বৃশ্চিকের ঘরে রুচক যোগের তিনটে যে কন্ডিশন বললাম, তিনটে ঘরে তার মাত্রাটা কম্পারেটিভলি কম থাকে। বাকি যে দুটো ঘর আছে সেটি হচ্ছে মেষ, সেই মেষ মঙ্গলের মূল ত্রিকোণের ঘর, এবং রাজা রবি তার যে কমান্ডার সে হচ্ছে মঙ্গল। তো রবির সেটা এক্সল্টেড সিচুয়েশন। তো মেষের ঘরে মঙ্গলের নর্মাল ক্ষমতা অনেক বেশি থাকে, সে নিয়ে একাধিকবার আলোচনায় আপনাদের বলেছি, আপনারাও জানেন। তো মেষের ঘরে রুচক যোগ নির্মাণ যদি করে এবং সেটা যদি আপনার কেন্দ্রে অবস্থান করে, কোন কোন ক্ষেত্র থেকে, বিভিন্ন লোক বিভিন্নভাবে ছক দেখেন, কেউ লগ্ন ধরে দেখেন, কেউ রাশি ধরে দেখেন, কেউ রবি লগ্ন দেখে ছক দেখেন, কেউ শনি লগ্ন দেখে ছক দেখেন, বিভিন্ন দেখার পদ্ধতি আছে, আরও একাধিক পদ্ধতি আছে। যে যেটা ধরে দেখবেন সে শেষও করবেন সেটা ধরে, ইন্টারমিংলিং হয়ে গেলে ব্যাখ্যানে ডিফারেন্স এসে যাবে। এবার মনে করুন আপনি নর্মাল অ্যাসেন্ডেন্ট ধরে ছক দেখছেন, তাহলে মনে করুন আপনার কর্কট লগ্ন আছে, তাহলে মঙ্গল বসে রয়েছে মেষের ঘরে, বা বর্তমানে যেখানে যেতে চাইছে সেটা হচ্ছে ক্যাপ্রিকর্ন, তাহলে সরাসরি সপ্তম বা যথাক্রমে দশম বা সপ্তম স্থানে অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে কেন্দ্রে অবস্থান করা, 1, 4, 7, 10, এটা হচ্ছে কেন্দ্র, একদম সবাই জানে প্রায়। কেন্দ্রে অবস্থান করতে হবে এবং স্বক্ষেত্রে বা তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করতে হবে। তো মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে আসছে, তো অবভিয়াসলি স্বক্ষেত্রের থেকেও তুঙ্গ ক্ষেত্রের জোর অনেক বেশি হয়, স্বক্ষেত্রের তো হয়। তো এখানে রুচক যোগ নির্মাণ করবে। 28 ডিগ্রি পর্যন্ত মঙ্গল তুঙ্গ থাকে, আমাদের একদম কোট আনকোট বাজার চলতি যে বইগুলো আছে তার ভাষায়। তো সেই হিসাবে এখানে রুচক যোগ নির্মাণ করবে। রুচক যোগ নির্মাণ করলে কি হবে, রুচক যোগের কি মানে আছে? রুচক যোগ মানুষকে অনেক বেশি জেনারেস বানায়, উদার বানায়, অনেক বেশি ডিপ্লোম্যাটিক কিন্তু ডমিনেশন তৈরি করে। অর্থাৎ সে আপনার ওপর প্রভাব বিস্তার করবে কিন্তু বলপূর্বক বা অ্যাট্রোসিটির সাথে নয়, ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করে আপনার উপরে জায়গাটা তৈরি করবে। এই জন্য তো মঙ্গলকে এখানে তুঙ্গ বলা হয়। আসছি যথাক্রমে। অনেক বেশি বিত্তশালী করে, বা পয়সা তার হাত দিয়ে প্রচুর ট্রেডিং হয়, তিনি মিডল ম্যান হিসাবে কাজ করে, অনেক সময় দীর্ঘায়ু হয়, শরীর স্বাস্থ্য যথেষ্ট বলিষ্ঠ হয়, খুব ইনফ্লুয়েন্সিয়াল হয়, তার প্রভাব প্রতিপত্তি পরিচিতি অনেক দূর পর্যন্ত বিস্তার করে, তার মধ্যে একটা ক্ষিপ্রতা থাকে কিন্তু বাইরে খুব শান্ত থাকে। অর্থাৎ ক্ষিপ্রতাটা মানসিক হয়, অর্থাৎ কত দ্রুত আমি জায়গাগুলোকে, আমার যেগুলো প্রজেক্ট আছে সেগুলোকে আমি গ্র্যাব করব, কিন্তু বাইরে সে কিন্তু খুব শান্ত থাকে। নর্মালি এটা খুব মঙ্গলের সব থেকে বেটার প্রভাব। এবং আগেই যেটা বললাম যে ডিপ্লোম্যাটিক্যালি সে প্রভাব বিস্তার করার মতন ক্ষমতা তৈরি করে, এটাই রুচক যোগের বেসিক কারকতা। আর আমি পৃথিবীতে বহু দেহ সৌষ্ঠব কাজকর্মের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, আমি অনেকের ক্ষেত্রে রুচক যোগের যোগ দেখেছি। তবে আপনি একটা ভাবুন, নর্মালি মঙ্গল যখন বকরি থাকে, বকরি ফেজ হওয়ার 1.5 মাস আগে এবং বকরি ছাড়ার পরেও প্রায় 1 মাস, এই যে প্রায় 4.5-5 মাসের যে ফেজ থাকে, এই ফেজটা বাদ দিলে মঙ্গল একটা ঘরে 1.5 মাস থাকে, আমি ধরে নিলাম অ্যাভারেজ। তাহলে বৃহস্পতি একটা ঘরে 1 বছর থাকে, তাহলে তার 8 ভাগের 1 ভাগ সময় মঙ্গল থাকে। তাহলে আমি যদি ক্ষমতা ধরে নিই, ক্ষমতা আমরা কিভাবে ধরি না, একটা প্ল্যানেট একটা ঘরে কতক্ষণ অবস্থান করছে তার উপরে ক্ষমতা, অন্যান্য দিক তো আছে। তাহলে মঙ্গলের ক্ষমতা জেনারেলি বৃহস্পতির জেনারেল ক্ষমতার 1/8 ভাগ,
সেই মঙ্গল এতটা প্রভাব দিয়ে দিতে পারে একটা মানুষের জীবনের ক্ষেত্রে স্ট্যাটিক জায়গায় থাকলে? আগে না। তার উত্তর হচ্ছে না। সেই জন্যই ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। অ্যাস্ট্রোলজি জায়গাটা সেই জন্যই অনেক জটিল। এখান থেকে কি রিড বিটুইন দ্য লাইন্স আছে এখানে? সেটা হচ্ছে এই মঙ্গলের ওপরে অন্য প্ল্যানেটের সংযোগ থাকতে হয়। কার সাথে? মূলত বৃহস্পতির সাথে। বা শনির যদি কখনো তৃতীয় বা দশম দৃষ্টি থাকে মঙ্গলের ওপরে, তাহলে হয়। আমি মেষ রাশিতে জন্ম, মেষ রাশিতে শনি রয়েছে, মনে করুন 68, 69 বা 70-এ জন্ম, এরকম মানুষের দেখেছি মঙ্গল পাস করার সময় সে কিন্তু ফিজিক্যালি ভীষণ স্ট্রেংথফুল, ইভেন মেন্টালিও খুব স্ট্রেংথফুল। অনেক নুব্জ সময় গেছে তার জীবনের ওপর দিয়ে, কিন্তু সে কিন্তু একদিকের হাল ধরে রাখার মতো তার ফ্যামিলি বা নিজেকে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক সব দিক থেকে সে প্রোটেকশন, মানে তার উইল ফোর্সের মাধ্যমে এবং ঈশ্বরের আশীর্বাদে সে সেটাকে ধরে রাখার সক্ষমতা দেখিয়েছে এবং খুব খারাপ দশাতে দেখিয়েছে। সেটা কিন্তু ভাববেন না শুধু মঙ্গল তুঙ্গ আছে বলে, স্যাটার্নের আসপেক্ট আছে। কিন্তু সেই স্যাটার্নই যদি মঙ্গলের সাথে একত্রে অবস্থান করে তাহলে কিন্তু গুণ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ শনি সক্ষেত্রে এবং মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে, এবং দুজনে যদি 7 ডিগ্রির মধ্যে, বিশেষত এক নক্ষত্র বা পরপরে নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু গুণ নষ্ট হয়ে যাবে। দুজনেরই গুণ নষ্ট হবে। না বরফ বরফ থাকবে, না জল ঠান্ডা থাকবে, দুজনেরই গুণ নষ্ট হবে। তো বা বৃহস্পতির আসপেক্টে রয়েছে, এখন যে আসপেক্টে রয়েছে সেটা হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে বৃহস্পতির ওপরে। মঙ্গলই একমাত্র প্ল্যানেট যার 4th দৃষ্টি এবং 8th দৃষ্টি আছে। ধরিত্রীকারক প্ল্যানেট, তো শনিও ধরিত্রীকারক প্ল্যানেট। আমি অনেককে দেখবেন এই ঘোড়ার যে নাল হয় সে নিয়ে অনেক সময় কথা বলি। তো ভগবান বরাহ অবতারে যখন ধরিত্রী মাকে যখন উদ্ধার করেছিলেন, সেই সময় ধরিত্রী তো বরাহ অবতারে ভগবানের স্ত্রী হিসাবেই গণ্য করা হয়। তো সেই হিসাবে ধরিত্রীর সাথে মঙ্গল অর্থাৎ ভূপৃষ্ঠ তার সাথে যুক্ত রয়েছে, স্যাটার্নও যুক্ত রয়েছে। স্যাটার্ন কিভাবে যুক্ত রয়েছে সেটা শনি সংক্রান্ত কখনো আলোচনায়, বা যখন মেষ রাশিতে শনি যাবে, যদি সেই সময় সবকিছু ঠিকঠাক থাকে তখন আলোচনায় বলবো। দেরি আছে এখনো 5.5 বছর। তো বর্তমানে এইটুকু জেনে রাখুন যে স্যাটার্ন এবং মঙ্গল দুজনেই মাটির সাথে যুক্ত আছে। মাটির সাথে যুক্ত থাকাকালীন জন্য পৃথিবীতে যত দ্বন্দ্ব, বিগ্রহ, যুদ্ধ, গোলাগুলি, অগণিত মানে নিরীহ মানুষের হত্যা, ক্ষমতার আস্ফালন, এই সব কিছু তৈরি হয়েছে দেখবেন মাটির জন্য। জমি, কার আন্ডারে কতটা জমি রয়েছে। তো মঙ্গলের মধ্যে এই প্রভাব সবসময় বিস্তারকারী। অর্থাৎ যার মধ্যে অনেক আছে সে আরো অ্যাকুয়ার করার চেষ্টা করছে, যার মধ্যে নেই সে অল্প কিছু অ্যাকুয়ার করার চেষ্টা করছে। না পারলে হয়তো মনে ইচ্ছা আছে কিন্তু তিনি অসমর্থ ইকোনমিক্যালি, সেই জন্য পারছে না, কিন্তু ইচ্ছে তার আছে। জমি হচ্ছে এমন একটা লোভনীয় জিনিস যা নিয়ে এ যাবৎকালে পৃথিবীতে যত দ্বন্দ্ব যুদ্ধ হয়েছে, সে দুর্যোধনের মতন মহামূর্খ কি বলেছিল, সুচাগ্র মেদিনী আমি দেব না, সেই মেদিনী মাথায় রাখবেন, যা মঙ্গল। স্যাটার্নও রয়েছে, তো সে কিন্তু দ্বন্দ্বের সূত্রপাত ঘটিয়েছে। তো এই যে প্রভাব, ডমিনেশন, এটা মঙ্গল রিপ্রেজেন্ট করে। মঙ্গল আমাদের জেদ, আমাদের অবস্টিনেন্স, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা, অ্যাগ্রেশন, আমাদের পেশেন্স, কোনো কিছুর সাথে লেগে থাকা, আবার ব্রিচ অফ পেশেন্স, আবার পেশেন্স, এই 3 রকম মানে কার্ভি ওয়েভের সাথে মঙ্গল যুক্ত থাকে। অর্থাৎ পেশেন্ট, আবার পেশেন্ট ড্রপ, আবার পেশেন্স, এই 3টে তৈরি হচ্ছে একসাথে মঙ্গলের মধ্যে যুক্ত রয়েছে। আমাদের শরীরের যেগুলো বিভিন্ন লিগামেন্ট আছে,
তার সাথে যুক্ত থাকে। অনেকে ভাবে রক্তের রং লাল, তো মঙ্গলকেও রেড প্ল্যানেট বলা হয়, তাই লাল, তো সবকিছু লালই তালে যুক্ত হয়ে যাবে, এভাবে হয় না। রক্তের রং লাল হতে পারে, রক্তের কার্যকারিতা মঙ্গলের সাথে যুক্ত নয়। গ্রহর ডিটারমিনেশন হয় তার ফাংশনারিজ দেখে। রক্ত হচ্ছে যোগ কলা, কোঅর্ডিনেশন। তার কালার কি হতে পারে সেটা বিষয় না। রক্তের কালার, যে সমস্ত প্রাণীর শরীরে নীল রঙের, হিমোগ্লোবিনের জায়গায় হিমোসায়ানিন রয়েছে, তাদের ক্ষেত্রে মঙ্গল কি এফেক্টিভ নয়? তাদের ক্ষেত্রে কোন প্ল্যানেট এফেক্টিভ আছে? তারাও তো প্রাণী, তাদের উপরে এফেক্ট হয়, আমরা বুঝতে পারি না, আমরা ভাবি শুধু মানুষের ওপরই হয়। এই প্রাণীকুলের সবার উপরই এফেক্ট হচ্ছে, জীব জড় সবার। লাল কালার মানি সেটা মঙ্গলের সাথে যুক্ত নয়, তার কার্যকরিতাটা গ্রহের সাথে যুক্ত থাকে, এটা মাথায় রাখবেন। যাই হোক, এখন এই যে সোলজার, অর্থাৎ সোলজার, তার সোলজারের দুরকম কাজ থাকে, একটা ডিফেন্সিভ, একটা অফেন্সিভ। তাকে যদি তার রাষ্ট্র নির্দেশ দেয় যে তুমি পার্শ্ববর্তী দেশ আক্রমণ করো, তখন সে আক্রমণ করবে। আর কোনো ক্রমে যদি সেই দেশ আক্রান্ত হয় কারোর দ্বারা, বহিঃশত্রুর দ্বারা, তাহলে সেই দেশকে, সেই দেশবাসীকে সে রক্ষা করবে। তার দুরকম ফাংশন আছে। তো মঙ্গলই দুরকম ফাংশনের সাথেই যুক্ত। কিন্তু এই যে একজন সেনা, একজন সোলজার, তার যে ক্ষমতা, সেটা একজন সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি থাকে। কারণ তারা যা প্রতিকূল পরিবেশে কাজ করে, তাদের যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয়, সেটা আমাদের মতন ছাপোষা মানুষের পক্ষে ভাবাই সম্ভব নয় কখনো। তাদের যেরকম হার্ড ট্রেনিং, মানে যে ডে 1 থেকে তাদের রিটায়ারমেন্ট পর্যন্ত তাদের যে লাইফ থাকে, সেটা আমরা কখনো কল্পনা করতে পারবো না। তো সেইখানে মঙ্গলের সেই স্ট্রেংথ বা স্ট্যামিনা, এবং স্ট্যামিনা শুধু মঙ্গলের একা হলে হবে না, মঙ্গলকে অনেক প্ল্যানেটের দ্বারা উদ্বেলিত হতে হবে, তবেই মঙ্গল সেই ফাংশনটা করতে পারবে। তো সেই কাজ তার মধ্যে আছে বলেই তিনি সেই কাজ আমাদের জন্য করতে পারছেন, আমাদের হয়ে, এবং আমরা সুরক্ষিত শান্তভাবে নিজের বাড়িতে শুয়ে থাকতে পারছি। না হলে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। তো এই যে সোলজাররা যারা কাজ করেন, তারা এই যে দুরকম কাজ করে, তাদের তো একটা রোটেশনাল পিরিয়ডে কাজ করতে হয়, ওই রকম মানে অসাধ্য কাজ তারা করেন, প্রতিকূল পরিবেশে থাকেন। রোটেশনের পরে তারা যখন একটা বিশ্রামগত সিচুয়েশনে থাকেন, সেই সিচুয়েশনটা হচ্ছে মকরের ঘর। খুব মন দিয়ে শুনবেন, সেই বিশ্রামরত জায়গাটা হচ্ছে মকরের ঘর। মানে প্রত্যেক 2 বছর অন্তর, বকরি যদি না থাকে, তাহলে অ্যাভারেজ এবছর যেরকম 41 দিন আছে, আমি অ্যাভারেজ 45 দিন ধরেই বলছি, এই 1.5 মাস সোলজার বিশ্রাম নেবে। বিশ্রাম নেওয়ার অর্থ কি? বিশ্রাম নেবে মানে কি, আমরা যেরকম বিশ্রাম নিই, ঘুমিয়ে রইলাম, বা ইচ্ছে হলো কাজে গেলাম বা গেলাম না, সোলজার সেরকম হয় না কখনো। তাদের বিশ্রামটাও এক ধরনের কাজ। আমার 2-1 বন্ধু বান্ধব যেহেতু রয়েছে এই ফিল্ডের সাথে, আমি জানি তাদের জীবনযাত্রা মানে ধারে কাছেও আমার অন্তত জীবনযাত্রা নয়। রাউন্ড দ্য ক্লক তারা চলেন। এবং মনে রাখবেন, রবি হচ্ছে রাউন্ড দ্য ক্লক। তো রবি যে ঘরে এক্সল্টেড হয়, সেটা মঙ্গলের মূল ত্রিকোণ। তো মঙ্গলের মানুষের হাঁটা থেকে শুরু করে তার জীবন প্রত্যেকটা ছত্রে ছত্রে বোঝা যায়। সবসময় গতিতে হাঁটে মঙ্গল, চোখের মধ্যে একটা অ্যাগ্রেশন থাকে মঙ্গলের। রবি সবসময় খুব সফটলি রবি চন্দ্র হাঁটবে, শনি হাঁটবে, থামবে, কিছুক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে হয়তো কারোর দিকে তাকিয়ে আছে, লোকে হয়তো ভাবছে যে আমাদের কথা শুনছে, এরকম ব্যাড হ্যাবিট আছে এরকম কিছু, কিন্তু আদপেও সে শুনছে না, সে হয়তো অন্য কিছু ভাবছে, তার এরকম ধরনের। কিন্তু মঙ্গলের মধ্যে অলওয়েজ গতির ইন্ডিকেশনই মঙ্গল। তো ফায়ারি সাইন, তো সেই জন্য গতির ইন্ডিকেশন সবসময় মঙ্গল হয়। তো এই মঙ্গল এই ঘরে এসে রেস্ট নেয়। রেস্ট নেওয়ার অর্থ কি? রেস্ট নেওয়ার অর্থ হচ্ছে
সে রিএনার্জাইজড হচ্ছে। আমরা রাত্রিবেলা কি করি, মোবাইল বন্ধ করে চার্জে দিয়ে রাখি, এ করি। আমরা যদি ধরে নিই যে সেটা তার রেস্ট পিরিয়ড, তার সফটওয়্যারগুলো আছে, ব্যাটারিগুলো আছে, সেগুলোকে তো একটা বিশ্রাম দিতে হবে সারাদিন, যদি সেগুলো নিয়ে কেউ, সেরকম একটা রেস্ট পিরিয়ড মানে সেই মোবাইল এম্পাওয়ার্ড হচ্ছে, আরো পরের দিন আবার সে 15-16 ঘন্টা আবার মানে চলবে, আপনাকে সেই সার্ভিস প্রোভাইড করবে। তার মানে অ্যাকচুয়ালি যে ঘরটাকে আমরা বলছি যেটা রেস্ট পিরিয়ড, এটা কিন্তু তার এনার্জিকে রিগেইন করার জায়গা। সেই কারণে মঙ্গল এখানে সে তুঙ্গ হয়। মনে রাখবেন, আপনি যদি অনিয়ন্ত্রিতভাবে আগুন লাগিয়ে দেন, সেই আগুন আপনার কোনো কাজে লাগবে না। আগুনকে যদি নিয়ন্ত্রিত ব্যবহার করতে পারেন, তবেই সেটা কাজে লাগবে। বাড়ির মধ্যে দেখবেন যে যারা বাড়ি নির্মাণ করছেন তারা বেশি জানেন, কতগুলো জায়গা আছে যেগুলোকে খুব অ্যাটেনশন দেওয়া হয়। তার মধ্যে একটি হচ্ছে রান্নাঘর, তারপরে টয়লেট আছে। এই সমস্ত জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষত যেখানে গ্যাস ওভেন থাকবে বা রান্না করার অন্যান্য সেগুলো কেন ইম্পর্টেন্ট? প্রথম হচ্ছে সেটা থেকে বিপদ ঘটতে পারে, বা ইলেকট্রনিক যে সমস্ত গেজেটস আছে সেগুলোও তো তাপ, জুল হিটিং এফেক্টের জন্য তাপ হয় না, সেখান থেকেই তো এনার্জি জেনারেট হয়, কারেন্ট তৈরি হয়, তো সেটাও বিপজ্জনক। তো সেটা একটা উচ্চতার উপরে রাখা হয়, বার্নারগুলো একটা সাইজের ছোট হয়। কেউ বিয়ে বাড়ি ছাড়া দেখেছেন এত বড় বার্নার ইউজ করছে বাড়িতে, হড়হড় করে আগুন উঠছে, সব পুড়িয়ে দেবে। তার মানে কি, মঙ্গলকে অলওয়েজ নিয়ন্ত্রিত ব্যবহার করতে হয়। কোনো জায়গায় দেখেছেন একটা দেশলাইয়ের কাঠি এত বড় জ্বালালো, শুরু পুরো পুরো কেউ যারা স্মোক করে পুরো সিগারেটটাই জ্বলে গেল? হয় কখনো? ছোট্ট একটা কাঠি হয়, মোমবাতি ধরাচ্ছেন, কেন ছোট কেন করা হয়? এই জন্য যে অনেক লোক তো পয়সা দিয়ে কিনতে পারে, একটা দেশলাইয়ের দাম জানি না আমি কত, যদি 2 টাকা ধরে নি, 20 টাকা হলেও তো লোক কিনতে পারে, বড় বানায় না কেন? আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার দরকার, এটা সবসময় মনে রাখবেন। মঙ্গলকে যদি আপনি অনিয়ন্ত্রিত করে দেন, মঙ্গল আপনার কোনো কাজে দেবে না, আপনাকে পুরো ডিস্ট্রয় করে দেবে, আপনার নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেবে। আপনার কাজ এবং কথার মধ্যে এত উগ্রতা, এত ধরনের অবস্টিনেন্স, এত ধরনের অশ্রাব্য কথাবার্তা আপনার মুখ দিয়ে বার করবে। কারণ আপনার ক্রোধের বহিঃপ্রকাশটা কিভাবে ঘটবে? রিপুদোষ তৈরি করে দেবে তো সঙ্গে সঙ্গে, এবং মানে অ্যাগ্রেশনের চূড়ান্ত মাত্রায় নিয়ে যাবে। তো সেই কারণে মার্সকে সবসময়, এবং আমি রবির উদাহরণ দিয়ে বলেছিলাম, রবির সাথে মঙ্গলের ডিফারেন্স হচ্ছে, রবি পুরো পুরো তাপের জেনারেশন করছে সৌরজগতে, রবি তার দ্বারাই সব তাপ পাচ্ছে। কিন্তু রবির মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপের প্রোডাকশন হয়, একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন আসে, সেটা পড়ে সেটা হিলিয়ামে কনভার্ট হয়, তার দ্বারা যে মাসের ডিস্ট্রাকশন হয় সেটা এনার্জি রূপে ট্রান্সমিট হয়। আমাদের সৌরজগৎটা টিকে রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন মোটামুটি 10 বিলিয়ন বছর সূর্যের আয়ু, তো 5 বিলিয়ন বছর মতো সূর্যের আয়ু চলে গেছে, এখনো 5 বিলিয়ন বছর আয়ু আছে। এটা বিজ্ঞানীরা তাদের কাজকর্মের দ্বারা প্রতিষ্ঠিত করেছে। এবং আমরা কি জানি, শাস্ত্র অনুসারে যে কোনো মেটেরিয়াল জিনিস যা সৃষ্টি হয়েছে তার ধ্বংস আছে, সুতরাং তার ধ্বংসও হবে, স্বাভাবিক নিয়মে। তো দুটোকেই যদি আপনি রিকনসিলিয়েশন করেন, রবির সাথে মঙ্গলের ডিফারেন্স হচ্ছে, রবি তার অথরিটিকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ রবি অথরিটির শীর্ষে। রবিকে কেউ নির্দেশ দেওয়ার নেই, ভগবান ছাড়া কেউ নির্দেশ দেওয়ার নেই, কিন্তু মঙ্গলকে নির্দেশ দেওয়ার জন্য রবি আছে, শনি আছে তাকে নির্দেশ দেওয়ার জন্য। তদুপরি বৃহস্পতির যোগসাজশেও মঙ্গল অনেক নিয়ন্ত্রিত থাকে। তার মানে মঙ্গলে সবসময় একজন ভালো মেন্টারের প্রয়োজন হয়, না হলেই মঙ্গল কিন্তু এদিক ওদিক করা শুরু করবে। এটা মানে আয়রনি হলো, এটাই ট্রুথ। আমি আশা করি আপনাদের এক্সপ্লেইন করতে পেরেছি। এরপরেও যদি ফার্দারেন্স কারণ কোনো কিছু জানার থাকে তো SMS করে জানতে পারেন।
বাট হ্যাঁ, এত বেশি SMS করবেন না যে আমি খুব কম দেখি, এত টেক্সট হ্যাভি নই আমি। অনেক সময় অনেক মানুষ বলে আপনি কিছু দেখেনি না, আপনাকে পাঠিয়ে রাখি। হ্যাঁ, তো আমি কমই দেখি, আমার খুব ল্যাকুনা আছে। আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এই মঙ্গল যখন এখানে অবস্থান করবে, এখানে মঙ্গল একা থাকবে না। 13 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে, যদিও রবি অনেকটা সামনের দিকে এগিয়ে যাবে। মানে মঙ্গল যেদিন প্রবেশ করবে তার 1.5-2 দিন পরে রবি মঙ্গলের নক্ষত্রে চলে যাবে, অনেকটা এগিয়ে যাবে। বুধ এখানে 1 তারিখ প্রবেশ করে যাবে। আমি এর পরেই একটা অনুষ্ঠান করব, তো গলাটা আজকে একটু ঠিক আছে তাই অনুষ্ঠানটা করব। সেটা হচ্ছে বুধের ট্রানজিশন নিয়ে। আজকে আমি 28 তারিখ অনুষ্ঠান করছি। তো যার ফলে 1 তারিখ বুধ ঢুকে যাবে এবং বুধ খুব দ্রুত ট্রানজিট করবে। 20 তারিখ ভোরবেলা বুধ মানে অ্যাকুয়ারিয়াসে চলে যাবে। তো ক্যাপ্রিকর্নে মঙ্গলের আগেই থাকবে। শুক্র কিন্তু এই ঘরে প্রবেশ করবে একটু পরের দিকে, সেটা হচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি। আমি একটু ডেটটা দেখে আপনাদের বলছি জাস্ট। হ্যাঁ, শুক্র 12-2 থেকে 7-3 পর্যন্ত মকরে অবস্থান করবে। তার মানে শুক্র অ্যাকচুয়ালি মঙ্গলকে ক্রস করবে, এবং মঙ্গল যেহেতু এখন এক্সল্ট কম্বাস সিচুয়েশনের বাইরে চলে গেছে, মঙ্গলের গতিও এখন অনেক আছে, তো যার ফলে মঙ্গল কিন্তু এখানে পূর্ণ ফল দেবে। তো 4টে প্ল্যানেটের সাথে মোটামুটি মঙ্গল এই ঘরে কিন্তু অবস্থান যেটা করবে সেটা একমাত্র 12 এবং 13 তারিখ। কারণ 12 তারিখ শুক্র এখানে প্রবেশ করবে, মঙ্গল তখন মোটামুটি 6-7 ডিগ্রির মতন থাকবে, রবি তখন 28 ডিগ্রির মতন থাকবে, এবং বুধ তখন মোটামুটি 17-18 ডিগ্রির কাছাকাছি থাকবে। তো 12 এবং 13 এই দুটো দিন একমাত্র 4টে প্ল্যানেট থাকবে। তারপরে রবি ট্রানজিট করে যাবে, তারপরে 20 তারিখ পর্যন্ত বুধ থাকবে, তারপরে মঙ্গল এবং শুক্র একত্রেই ঘরে অবস্থান করবে, সেটা হচ্ছে 7 দিন পর্যন্ত। তারপরে শুক্র অ্যাকুয়ারিয়াসে চলে যাবে, তারপরে মঙ্গল এখানে অবস্থান করবে, তারপরের যে সময়টা আর কি 8 দিন মতো সেটা একা একা অবস্থান করবে। এবার মঙ্গল যেহেতু এখানে মোটামুটি 4টে গ্রহের ইনফ্লুয়েন্সে থাকবে, তার ফল এখানে কি দেবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। এখানে দেখুন, মকর হচ্ছে এমন একটা ঘর যে ঘরটা কিন্তু কালপুরুষের 10ম ঘর, শনির ঘর এবং কর্মপ্রধান ঘর। তো কর্মকে মুখ্যত নির্দেশ করে, শুধু কর্ম নয়, ন্যায়, যেটাকে আমরা জাস্টিস বলি, ন্যায় বিচার তথা অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, এবং যেখানে অনেক সময় কি হয়, ন্যায়মূর্তি যিনি আছেন তিনি কিন্তু অনেক সময় অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় অ্যাজ পার ল লেজিটিমেটলি তিনি কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে হয়। এটা সারা পৃথিবীর ক্ষেত্রে কাম্য, কারণ এটা শনির ঘর। এটা শুধুমাত্র কোনো একটা প্রদেশ বা কোনো একটা প্রান্তের জন্য প্রযোজ্য নয়। যার যার দেশের মান্ডেন অনুসারে যেভাবে প্রভাব বিস্তার করবে সেটা করবে। কিন্তু কালপুরুষের 10ম ঘর তো কর্মের ঘর, তো মূলত কর্মভাবকেই সে এখানে প্রকাশ করবে, এবং সেই কর্মের সাথে যেটা মুখ্যত যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের অর্ধাবসায়, আমাদের পারসিভারেন্স আমাদের যুক্ত থাকে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস যুক্ত থাকে, নিঃশব্দে জনস্বার্থে পজিটিভ কাজ করার মতন মানসিকতা এখানে যুক্ত থাকে। এখানে সততা, ন্যায়নিষ্ঠার পরাকাষ্ঠা থাকে। এখানে মানে শনি এই ঘরের যে ফল দেয় সেটা যখন শনির ঘর দিয়ে পাস করেছে, এই ঘর দিয়ে আপনারা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি আজকে 28 তারিখ অনুষ্ঠান করছি, অ্যাস্ট্রোলজির ম্যাজিকটা বুঝতে পারবেন অদ্ভুত। সেটা হচ্ছে কালকে মঙ্গল অ্যাকচুয়ালি আজকে ঢুকে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিটে মঙ্গল চলে এসেছে, অর্থাৎ বর্গোত্তম হয়ে গেছে। এখন যদি
ছক দেখেন তাহলে দেখবেন ধনুরাশিতেই মঙ্গল রয়েছে এবং নবাংশেও মঙ্গল ধনুরাশিতেই রয়েছে। তো এই আজকের থেকে এবং রবি যখন নবাংশে বৃষ রাশিতে প্রবেশ করবে, সেটা সম্ভবত 28 মানে আজকে রাতের পর থেকে করবে। এই সময়ের পর থেকে দেখবেন সারা পৃথিবীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ন্যায়বাদী সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ আনপ্রেসিডেন্টেড ডিসিশন নেওয়া হতে পারে। যারা বিভিন্ন রকম ধরুন আমাদের সারা পৃথিবীতে যে 208টা রেজিস্টার্ড কান্ট্রিজ আছে, লেজিটিমেট রেজিস্টার্ড কান্ট্রি, স্বীকৃত দেশ যাদের, সেই দেশের মধ্যেই দেখতে পাবেন বহু জায়গাতে কিন্তু যেটা ন্যায় নীতির পক্ষে যারা আছে তারা কিন্তু অনেক বেশি কাজ করবে। মানে কোনো অর্গানাইজেশন বা ধরুন আমরা কোনো কিছু নেগেটিভ কিছু হলে আমরা পুলিশে যাই, আমরা তার কেস রেজিস্টার করি বা আমরা জেনারেল ডায়েরি করি, এরকম ধরনের তার এগেনস্টে সেই ল ব্রিচিংয়ের জন্য পুলিশ অ্যাকশন নেয়, এটাই জেনারেল নিয়ম হয়। তো সব কিছুই কিন্তু লেজিটিমেট প্রসেসে হয়। এই প্রসেসটা বেড়ে যাবে যেখানে যেখানে যে ল এনফোর্সিং অথরিটি আছে তারা কিন্তু এমন মানুষকে মানে করতে পারে অবশ্যই সেটা, এবং মনে রাখবেন এটা কিন্তু লেজিটিমেটলি হবে এটার জন্য, এবং তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, আপনার আমাদের মতন সাধারণ মানুষ নয়, খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, সমাজে তাকে সবাই চেনে, মানে বিস্তৃত তার প্রভাব আছে, দেশ দেশান্তরে মানুষ চেনে, এরকম মানুষ আছে, এই ধরনের কিন্তু প্রভাব আছে। বা অনেক সময় যেগুলো বিভিন্ন দেশের আইনসভা আছে, সেই আইনসভার মধ্যেও কিন্তু কোনো কোনো যারা সরকার চালাচ্ছে, যারা বিরোধী পক্ষ আছে, কোনো পক্ষ নিউট্রাল থাকতে পারে, এরকম অনেক রকম সারা পৃথিবীতে ডেমোক্রেটিক সিস্টেম আছে। তো সেখানে দেখবেন কোনো পক্ষ যদি কোনো অন্যায় করে থাকে সেখানেও খুব চরম প্রতিবাদ হবে, কিন্তু সেটা আমি জোন হিসাবে বলতে পারি, কিন্তু এগুলো খুব বিতর্কের সৃষ্টি করে, আমাকে অনেকে সাবধান করেছে, সেই জন্য আমি করি না এগুলো। আর আমার কিছু অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে যারা অনেক উচ্চ পদে আসীন আছেন আর কি, যারা আমাকে কিন্তু বারণ করেছে। দ্যাট ইজ ওয়াই আমি কখনো কোনো ব্যক্তির ব্যক্তিগত স্থানে, আমি সেই অথরিটির মধ্যেই পড়ি না, সুতরাং আমার সে বলার অধিকার নেই। আমি শুধু সেইটাই বলবো যেটা আমার সাবজেক্টের সাথে যুক্ত এবং যার প্রবাবিলিটি হওয়ার আছে, এই কাজটা আমি করব কারণ এটা আমার কাজ, তার বাইরে এটা বলার অথরিটি আমার নেই। আচ্ছা, এটা দেখতে পাবে মকরে যেটা করে সেটা হচ্ছে নতুন করে স্ট্র্যাটেজি নির্মাণ। যে সমস্ত দেশের সাথে বর্ডার কনফ্লিক্ট আছে বা বোন অফ কন্টেনশন আছে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু মানে মোবিলাইজেশন অফ ফোর্সেস হওয়ার প্রবাবিলিটি রয়েছে। কোর ডিফেন্স সেক্টরে ডেভেলপমেন্টের প্রবাবিলিটি রয়েছে, একদম কোর, যেগুলো খুব হেভি ইন্ডাস্ট্রি। মঙ্গল কিন্তু কোর ইঞ্জিনিয়ারিংকে প্রকাশ করে। ধরুন যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করছে, বা ধরুন একটা একটা দ্রোণ তৈরি হবে, তার যে হার্ডওয়্যার পোর্শনটা সেটা কিন্তু মঙ্গলের কাজ। একটা কামান তৈরি হবে, তার যে হার্ডওয়্যার পোর্শনটা সেটা কিন্তু মঙ্গলের কাজ। তো মঙ্গল আমাদের কোর এরিয়াকে সবসময় কিন্তু রিপ্রেজেন্ট করে এবং সেটা সারা জীবন ধরেই সে করে চলেছে আর কি। সেটা কন্টিনিউ থাকে এবং সেই জায়গায় কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব আপনারা দেখতে পারবেন। অ্যাভিয়েশন সেক্টরেও কিন্তু আমি আগেও সেটা বলেছিলাম। দেখুন, মকরের ঘরের নবাংশে যতদিন শনি আছে, অর্থাৎ মোটামুটি 10ই ফেব্রুয়ারি পর্যন্ত, ততদিন কোনো ইতিবাচক কাজের অগ্রগতি ও হতে দেবে না। ও যেটা করবে সেটা হচ্ছে আপনাকে ইন্টারনালি স্ট্রেস দেবে, আপনার রিনোভেশন যাতে আপনি করতে পারেন, বা আপনার যেসব অথরিটির মধ্যে যে সমস্ত
ধরুন অর্গানাইজেশন আছে যারা কোনো কারণে সেই রকম এফিসিয়েন্সি দেখাতে পারেননি, দীর্ঘ ধরুন 25 বছর ধরে একটা প্রোগ্রামের উপর কাজ হচ্ছে কিন্তু সেটা সেই রকম অগ্রগতি দেখাতে পারেনি, সেই সমস্ত জায়গায় কিন্তু ও হিট করবার চেষ্টা করবে যাতে আপনাদের তারা সেই কাজটাতে অগ্রগতি হয় বা সেই কাজটা থেকে ছেড়ে তারা অন্য কোনো প্রজেক্টে যাতে অর্থ মানে পাবলিক মানি যাতে নষ্ট না হয় সেইটার আর কি চেষ্টাটা করে। কিন্তু যেই না ও বর্গোত্তম হয়ে যাবে, শনি 13 ডিগ্রি 20 মিনিট ক্রস করে যাবে কুম্ভ রাশিতে, সঙ্গে সঙ্গে তার পরবর্তী 27 দিনের জন্য স্যাটার্ন বর্গোত্তম হবে এবং সেই সময় দেখবেন যত পেন্ডিং ওয়ার্ক সব কিছু কিন্তু বেরিয়ে আসবে। এবং এই সময়টা আমি বারবার বলছি, মঙ্গল যতদিন অন্তত প্রথম রবির নক্ষত্রে, যেটা উত্তরাষাঢ়া নক্ষত্র, এই নক্ষত্র কিন্তু ভীষণ জাস্টিসকে ইম্পর্টেন্ট, জাস্টিস মানে যারা সমাজের খুব উচ্চ পদস্থ মানুষ, যাদের নাম সর্বজন বিদিত, দেশ দেশান্তরে মানুষ তাদের চেনে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এমন কিছু ধরুন ঘটনা ঘটতে পারে যেটা আপনাদের কাছে অপ্রত্যাশিত মনে হতে পারে, এরকম জায়গায়। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে বৃহস্পতির যেহেতু বল এক্ষেত্রে মঙ্গলের দৃষ্টির কারণে এবং মঙ্গলের যেহেতু 8th একটা আসপেক্ট থাকবে এখানে ঢুকে, সেটা সিংহের ঘরে থাকবে এবং সেটা বৃহস্পতিরও আসপেক্টে থাকবে, 5th আসপেক্টে। তার ফলে বৃহস্পতির একটি দৃষ্টির সাথে মঙ্গলের একটি দৃষ্টি এবং মঙ্গলের অপর একটি দৃষ্টি, 4th দৃষ্টি, সেটা বৃহস্পতির উপর থাকবে। তার ফলে বৃহস্পতিও পাওয়ার গেইন করবে এবং যার ফলস্বরূপ মঙ্গলও পাওয়ার গেইন হবে। তো যার দরুন আমাদের এগ্রিকালচারাল সেক্টরে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। জমি সংক্রান্ত বিবাদ নিয়ে যে সমস্ত ধরুন সমস্যা রয়েছে, যেগুলো দীর্ঘদিন আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে অনেকটা মীমাংসা হওয়ার সম্ভাবনা দেখতে পারবেন। ব্যক্তিগত স্তরের জীবনে মানুষের বাড়ি নিয়ে, জমি নিয়ে যদি কোনো পারিবারিক কোনো বিবাদ থাকে, কোনো লিটিগেশন থাকে, সেই সংক্রান্ত সমস্যা এই সময় আর কি রেজলিউট হবে। যদি কোনো মনে করুন যে আপনার কোনো কেস আছে যাতে কোনো পার্টি হয়তো গভর্নমেন্ট আছে, এরকম হতে পারে যে কোনো জমি, মনে করুন যে সেটা আপনি বলছেন আপনার জমি কিন্তু সরকারি কাগজপত্রে দেখা যাচ্ছে সেটা সরকারের জমি, তো সেই সংক্রান্ত প্রচুর মামলা থাকে, তো এরকম সারা পৃথিবীতেই থাকে, আমাদের দেশেও আছে। তো এইরকম ক্ষেত্রে কিন্তু যদি আপনার ডিমান্ডের ক্ষেত্রে লেজিটিমেসি থাকে, অর্থাৎ আপনার ডিমান্ড যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সেই সংক্রান্ত জিনিস আপনি ফেরত পাওয়ার মতন জায়গায় বা তার একটা যে মূল্য থাকে সেই মূল্য ফেরত পাওয়ার মতন জায়গায় কিন্তু আপনি এ সময় থাকতে পারবেন। হেভি এবং কোর ইন্ডাস্ট্রি, বিশেষত ডিফেন্সের ক্ষেত্রে বা হেভি ট্রাক বা হেভি কোনো কোনো আর্মার্ড ভেহিকেল যে সমস্ত হয় আর কি ডিফেন্সের ক্ষেত্রে, এই সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, বা এই সংক্রান্ত টেকনোলজি সেগুলো হস্তান্তর হওয়া বা ধরুন সেগুলো বানানোর মতন কোনো কাউকে বরাত দেওয়া, এই সংক্রান্ত জিনিসও কিন্তু আপনারা দেখতে পাবেন। বিভিন্ন বড় কোনো জাহাজ নির্মাণ, তার স্টিল কাটিং প্রসেস শুরু হওয়া, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু খুব বেটার আছে। বা ধরুন আমাদের ধরুন ইঞ্জিন অফ দ্য প্লেন বা ধরুন প্লেনের যে বডি, সেই সংক্রান্ত যে স্টিল কাটিং প্রসেস আছে বা অনেক টেকনোলজি আছে, যে টেকনোলজিটা যেহেতু শুক্র এখানে অবস্থান করবে, সেই টেকনোলজিক্যাল আপগ্রেডেশনও থাকবে, সেটা 12 তারিখের পর থেকে 12ই ফেব্রুয়ারি, এবং তার সাথে তার হার্ডওয়্যার পার্টেও কিন্তু ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। আপনারা এই সময় আরেকটা জিনিস আমি বলে দিই, যারা বিভিন্ন রকম উত্তর এবং উত্তর পশ্চিমের দিকে অবস্থান করছেন এরকম জায়গাতে,
বা উত্তর দিকটাকে বেশি কনসিডার করবেন। আমরা যেহেতু ধরুন ভারতবর্ষে থাকি, বা আরো স্পেসিফিক্যালি সেখানকার একটি অঙ্গরাজ্য ধরুন পশ্চিমবঙ্গে বসবাস করি, সেখান থেকে যদি দেখি তাহলে সেটা উত্তর এবং কিছুটা উত্তর পশ্চিম এই অংশে কিন্তু একটু ভূমির ক্ষেত্রে ভাইব্রেশন হওয়ার প্রবণতা আছে। তো সেটাও একটু সাবধান। ঠান্ডা নিয়ে আমি বলেছিলাম যে ঠান্ডা স্টে করবে, বহু মানুষ ব্যঙ্গ করেছিলেন। ব্যঙ্গ করা নিয়ে কোনো সমস্যা নেই, ব্যঙ্গ একটা খুব আশাপ্রদ, কিন্তু খারাপ শব্দ ব্যবহার করবেন না। শুধু খারাপ শব্দটা খুব অনভিপ্রেত, মানে এমন মানুষ কথা বলে যেটা পিতামাতাকে ইঙ্গিত করে কথা বলে। আমি যদি কোনো অসাধু কাজও করি, আমার পিতামাতা তো আমাকে শিখিয়ে দেয়নি সেগুলো করার জন্য, সুতরাং তাদেরকে টেনে কখনো কোনো কথা না বলাই বাঞ্ছনীয় আর কি, এটুকুই বলার। আমাকে বলতে পারে, আমি মানুষ, আমার ভুল হয়, আমি কোনো সুপারম্যান নই, টু আর আ হিউম্যান, কিন্তু তার একটা সীমা থাকে আর কি। আর যেটা বলার সেটা হচ্ছে যে যারা কোস্টাল এরিয়ায় থাকেন এবং যারা ধরুন গভীর সমুদ্রে মৎস্য শিকার বা এই সংক্রান্ত, বা ধরুন গভীর অরণ্যে যারা মধু সংগ্রহ বা এই সমস্ত কাজকর্মের জন্য যান, তারা কিন্তু প্রপার প্রোটেকশন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কটা লোক আমার এই কথা শুনবে আমি জানি না, অলমোস্ট নাই ধরে নেওয়া যেতে পারে। বা ইভেন যারা কোনো বড় দিঘিতে মাছ ধরেন, হ্যাঁ, বা যাদের অনেক বড় ধরুন ভেরি আছে যেখানে মাছের চাষ হয় বিভিন্ন রকম, তারাও কিন্তু একটু সাবধান থাকবেন। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, এবং যেহেতু রাহু তৃতীয় অবস্থানে রয়েছে, মঙ্গল যেখানে থাকবে, আপনার মধ্যে একটা অদ্ভুত ক্ষিপ্রতা বা নিজেকে একটু ধরনের জাহির করবার মতন মানসিকতা এখানে তৈরি হবে, এবং একটু ইগো বা অহমিকা যেহেতু রবির ঘরকে দৃষ্টি দিচ্ছে, তো সেহেতু জেনারেট করে যাবে। তো চেষ্টা করবেন সেটাকে অন্তত গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সেটা যেন কম করা হয় আর কি। আর একটা জিনিস বলছি, যাদের সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে হয়, লিফট নেই, বেশ 4তলা 5তলায় উঠতে হয় দিনে 2-3 বার, যাদের হার্টে সমস্যা রয়েছে, ডাক্তারবাবু বলেছেন, হয়তো নিষেধ করেছে যে একবারে অতটা সিঁড়ি না চড়তে, তারা কিন্তু সেই নিষেধটাকে সিরিয়াসলি নেবেন। মানে আমার কথার মতন সে শুনলেন না শুনলেন এরকম নেবেন না, উনি কিন্তু লেজিটিমেট, হ্যাঁ, তো ওনার কথাটা দয়া করে শুনবেন। আর যারা তেতো জাতীয় খাবার খান বিভিন্ন ওষুধের কারণে, তারা সেটা কন্টিনিউ রাখবেন। আমি এবার একটু লগ্ন রাশি ভিত্তিক আপনাদের বলে যাই পরপর করে। এটার একটু দয়া করে একটু টাইম স্ট্যাম্প কেউ কোনো একজন যদি দর্শক আর কি দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আমি মেষ থেকে শুরু করব। মেষ রাশি লগ্নের ক্ষেত্রে দেখুন, ফার্স্ট এবং 8th হাউসের লর্ড সে 10th হাউসে আছে, তো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে স্বীকৃতি দেবে, বাট মানে যাকে বলা হয় বক ডাউন ওভার রেসপন্সিবিলিটি, সেই জিনিস কিন্তু আপনাকে করবে। প্রচুর অন্যের কাজ আপনাকে কিন্তু এক্সিকিউট করতে হবে এ সময়, এবং সেটা করে কিন্তু আপনি সুফলও পাবেন। এরকম নয় যে সেটা আপনাকে খুব এক্সর্শনের দিকে নিয়ে যাবে। কোনো কারণে কিন্তু টেম্পারমেন্ট লুজ করতে পারেন, স্পেশালি অফিসের মধ্যে। চেষ্টা করবেন, আমি এটা জেনারেল বলছি, সবার ক্ষেত্রে অন্তত 3-4 বার অন্তর একবার করে বলবো, সেটা হচ্ছে আপনার যারা সাবঅর্ডিনেট আছেন তাদের সাথে কর্মসংক্রান্ত ব্যাপারে যদি কোনো ভুল করেন তাদের বকাবকি করুন, কিন্তু এমন কোনো অসংসদীয় শব্দ ব্যবহার করবেন না যাতে তাদের মনে কোনো দুঃখ লাগে। সেই দুঃখটা কিন্তু গন্ডগোলের সৃষ্টি করবে আপনার ক্ষেত্রে। এটা কিন্তু জেনারেল একটা প্রেডিকশন আছে, কারণ রাহু এখন বুধের নক্ষত্রের 2য় চরণে রয়েছে, এবং সে শনির ঘরের মানে শনির মূল ত্রিকোণের ঘরে নবাংশে বসে রয়েছে। ভেরি কেয়ারফুল, এটা কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকে। আচ্ছা, কাজের ক্ষেত্রে নতুন
জায়গায় মানে নতুন কোনো ব্রাঞ্চে আপনার ট্রান্সফারও হতে পারে, বা একসাথে অ্যাডিশনাল কিছু ডিউটিসও কিন্তু আপনার আসতে পারে। ফ্যামিলিগত জায়গায় আপনার ফ্যামিলির একটা অভিযোগ থাকতে পারে, আপনি জাতক জাতিকা যাই হন না কেন, যে আপনি পরিবারে বেশি সময় দিতে পারছেন না। এমন নয় যে আপনি সেটা চেষ্টা করছেন না, আপনি ব্যালেন্স করবার আপ্রাণ চেষ্টা করবেন, তা সত্ত্বেও ব্যাপারটা কিন্তু একটু ইমব্যালেন্সিং সিচুয়েশনই থাকবে। আপনার ডাইজেস্টিভ পার্টের কিন্তু নজর দেবেন। যে কটা অগ্নিকারক ঘর বলবো তাদের, এবং তার সাথে বৃশ্চিক, তাদের প্রত্যেককেই কিন্তু মুখ্যত বলবো ডাইজেস্টিভ পার্টের দিকে নজর দেবেন। বেশি শরীরকে গরম করে এরকম খাবারের দিকে যাবেন না, তাহলে কিন্তু সেটা নেগেটিভ ফল প্রদান করবে। আজকে 28 তারিখ, অ্যাকচুয়ালি সকালবেলা, এখন একদম ভোরবেলা। তো 28 তারিখ, 29, 30 তারিখ থেকে শুক্র যখন অ্যাকচুয়ালি রবির ঘরের নবাংশে ঢুকবে, 29 তারিখ কি 30 তারিখ সম্ভবত, আপনারা একটু দেখে নেবেন যাদের মধ্যে মানে ব্যাপারে আগ্রহ আছে। সেই দিনটা থেকে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কেতুর সাথে একটা নবাংশগত কনজাংক্ট হবে, যার জন্য কিন্তু ভারতবর্ষের বেশ কিছু কোস্টাল এরিয়াতে একটু বৃষ্টি হতে পারে, দেয়ার উইল বি এ পসিবিলিটি। বাট সেটা কেটে গেলে কিন্তু আবার ঠান্ডা পড়বে, মাথায় রাখবেন। ঠান্ডা কিন্তু থাকবে এবছর বেশ কিছুদিন। এটা আগে বলে নিতে পারতাম, ভুল হয়ে গেছে। আর পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট মানে যাকে বলে রিল্যাক্সেশন দেখাবেন, কোনো রকম ইগোতে যাবেন না। বিশেষত আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু অবশ্যই করবেন না, তাতে কিন্তু গন্ডগোল হতে পারে। নখের দিকে নজর দেবেন, যদি কোনো কারণে দেখেন যে ভিটামিন ডেফিসিয়েন্সিস বা কিছু হচ্ছে, বা ধরুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিস কিছু লক্ষ্য করছেন, নখের দিকে, পায়ের নখের দিকে নজর দেবেন। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। বা অন্যান্য অন্য কারণেও যদি বুঝতে পারেন যে দাঁতের ক্ষয় হচ্ছে, আপনার সুগার নেই তা সত্ত্বেও, বা শরীর খুব একটু ভঙ্গুর প্রকৃতির মনে হচ্ছে কোনো কারণে, বা খুব ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন, কোনো রকম ডিলে করবেন না। আর যারা টু হুইলার চালান তারা কিন্তু রাস্তায় সেফটি সিকিউরিটি মেনটেন করে তারপরে চালাবেন। বাম দিকের চোখের নজর দেবেন। যাদের নাকে পলিপ আছে তারা কিন্তু সাবধান, যদি মনে করেন, ডক্টর যদি বলে থাকেন অপারেশন করানো, করিয়ে নেবেন। ইনফেকশন জাতীয় যদি, বিশেষত অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনে অ্যাপেন্ডিক্স যেরকম আছে, যদি কোনো সমস্যা থাকে, ডক্টর যদি পরামর্শ দেয় তাহলে রিমুভ করিয়ে নিতে পারেন। বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th হাউস এবং 12th হাউসের লর্ড মঙ্গল আপনার 9th হাউস দিয়ে পাস করবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে দুটো পজিটিভ, একটি নেগেটিভ। নেগেটিভ বলবো না, একটা অন্যরকম ফল দেবে। দুটো পজিটিভের মধ্যে প্রথম হচ্ছে কাজের জায়গায় কিন্তু অত্যন্ত বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন, এবং আপনার খুব ফেভারেবল জায়গায় ট্রান্সফার কিন্তু হতে পারে, একান্ত আপনি যদি খারাপ দশায় না থাকেন তো। এবং সেটা আপনার গুণ মান বা আপনার যা আছে আর কি, যে ধরনের কাজ করে আপনি অভ্যস্ত, সেই ধরনের কাজের কিন্তু ক্ষেত্রে আপনাকে বেটার ফল দেবে। নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে মানিটারি ইনক্রিমেন্ট বলুন, বা ধরুন আপনার কোনো অ্যাপ্রেজাল হচ্ছে এ সময়, তাহলে সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ থাকবে। আপনার সিনিয়র অথরিটি সেটা আপনাকে বেটারই আর কি আপনাকে রিমার্ক দেবে, বা আপনি যেটা ডিজার্ভ করেন আর কি সেই অনুসারেই ফল দেবে। 3 নম্বর হচ্ছে এক্সপেন্ডিচার খুব বাড়িয়ে দেবে। এবং আপনি যদি মেল হন তাহলে বাড়ির যারা ফিমেল যারা সদস্য আছেন আর কি, মা আছেন, স্ত্রী আছেন, মেয়ে হতে পারেন, বা দিদি, বোন, কাকিমা, জেঠিমা, তাদের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বাদানুবাদ হতে পারে। সেটা আপনার ছকের প্যারামিটার অনুসারে হবে, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। বা এমনও হতে পারে কোনো দীর্ঘদিন কোনো কাজ করেন আপনার বাড়িতে,
এবং তিনি আপনার বাড়ির একজন সদস্যের মতনই, তার সাথেও কিন্তু কোনো কারণে বাদ বিতণ্ডা হতে পারে। শব্দ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সচেতন থাকবেন। অসম্মানজনক কোনো কথা বা ভাষার ক্ষেত্রে বা বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেরকম কিছু কিন্তু প্রকাশ করবেন না। তিনি যদি আপনার মনে হয় আপনার দৃষ্টিতে কোনো ভুলও করেছে, খারাপ শব্দ ব্যবহার করবেন না, সেটা কিন্তু নেগেটিভ হবে। নাম্বার 3 হচ্ছে, আপনার যিনি বস আছেন বা সুপিরিয়র অথরিটি আছেন তার সাথে কিন্তু অন্তত 13ই ফেব্রুয়ারি পর্যন্ত, যতক্ষণ রবি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, কুম্ভের ঘরে গিয়েও ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, আমি বলবো অ্যাটলিস্ট 13 তারিখ পর্যন্ত করবেন না। কোনো রকম বিতর্ক বিবাদে যাবেন না। দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি কিন্তু গেইনড হবেন, বেশি কিছু বলতে হবে না, শুধু নিজের কাজে কনসেন্ট্রেট করবেন, তাহলেই হবে। আর ভেহিকেল কেনার যোগ আছে, ইমুভেবল প্রপার্টি পারচেজেরও কিন্তু যোগ আছে আপনার ক্ষেত্রে, বা ইভেন বাড়ির ক্ষেত্রে রিনোভেশন করা বা বাড়ির একেবারে খোল নলছে পাল্টে দেওয়ার মতন রিনোভেশন করার যোগও আপনার ক্ষেত্রে কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে। তো যদি করতে পারেন সেই রকম আপনি কিন্তু এই মুহূর্তে ইনিশিয়েটিভ নিতে পারেন। মানে মনে করুন মাঘ মাস চলছে, এরপরে ফাল্গুন মাস আছে, ভালো মাস আছে, সবই ভালো, কিন্তু তাও আচার অনুসারে বলছি, তো করতে পারেন, সময় বেটার ফল দেবে। আপনার সন্তানদের যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো দূরবর্তী কোনো ইউনিভার্সিটি বা এরকম কিছু জায়গায় ভর্তি করতে চান, বা কোনো রিনাউন্ড কোনো জায়গায়, কোনো ইভেন কোনো হাই স্কুলও হতে পারে, সেটাও কিন্তু আপনার জন্য বেটার হবে। আপনি শুধু এক্সপেন্ডিচারের ক্ষেত্রে একটু নজর রাখবেন, অহেতুক পয়সা, বিশেষত ভোগ্যপণ্যের পেছনে অহেতুক খরচ কিন্তু থেকে বিরত থাকবেন। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, আমি কিছুদিন আগেই আপনাদের বলেছিলাম যে মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে প্রায় 4 বছর ধরে কিন্তু একটা অদ্ভুত প্রতিবন্ধকতা দৃষ্টিগোচর হয়েছে, যে ফল দেয়নি অলমোস্ট। কিন্তু ভালো দশায় থাকলে কিছু মানুষকে ফল দিয়েছে, বাকিদের কিন্তু অলমোস্ট একটা স্ট্যাটিক সিচুয়েশনে অবস্থান করেছে। তো এই স্ট্যাটিক সিচুয়েশনটা দেখুন, মঙ্গল আপনার ক্ষেত্রে 6th হাউসের লর্ড, তো 6th হাউসের লর্ড, এবং শুধু 6th নয়, সেটা চন্দ্রের নিচস্থ ঘর। আপনার 2nd হাউসের লর্ড সেখানে 6th হাউসে গিয়ে নিচ হয়ে যায়, সেই ঘরের অধিপতিও কিন্তু মঙ্গল নিচে। তো মঙ্গল আপনার ক্ষেত্রে যে সবসময় খুব ফেভারেবল ফল দেবে সেটা নয়, তবে 8th হাউসে অবস্থান করলেও 6th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে, তো আপনি ধরে নিতে পারেন এটা একটা স্লাইট বিপরীত রাজযোগের ফল দেবে। কিন্তু বিরাট যে আপনাকে একটা কিছু গেইন দেবে এক্ষেত্রে মঙ্গল, সেটা কিন্তু নয়। তার জায়গায় যেটা দেবে সেটা একটু মেন্টাল ইরিটেশন দেবে, সন্তুষ্টির অভাব দিতে পারে, বা ধরুন একটা ডিপ্রেশন বা একাকিত্ব, ভালো জায়গায় কাজবাজ করলেও বা সমস্ত কিছু ব্যাপারে মানে পরিতৃপ্ত হলেও আপনার মধ্যে কিন্তু একটা কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসের অভাব আপনি লক্ষ্য করবেন। বিশেষত রবি নক্ষত্রে থাকাকালীন, বা আরও স্পেসিফিক্যালি বলা যেতে পারে যে শুক্র যতদিন এই ঘরে অবস্থান করবে, অর্থাৎ আপনার 5th হাউসের লর্ড যতদিন মকর রাশিতে অবস্থান করবে, এটা কিন্তু আপনি অনুভব করবেন। সেটা 12 তারিখ পর্যন্ত সম্ভবত দেখলাম, সেরকম 12 না 7 তারিখ পর্যন্ত দেখলাম, একটু আগে বলেছি। তো সেই সময় পর্যন্ত কিন্তু অবশ্যই আপনি একটা নেগেটিভ ডিপ্রেশনে কিন্তু ভুগতে থাকবেন। তার সাথে অনেক সময় স্পাউসের সাথেও কিন্তু কম বেশি সমস্যা হতে পারে। না, এটা 7 তারিখ পর্যন্ত, 7-3 12 তারিখ অ্যাকচুয়ালি প্রবেশ করবে শুক্র মকর রাশিতে, তো সেটা কিন্তু সম্ভাবনা থাকবে। আরও একটা জিনিস আপনাকে বলি, আপনাকে যদি কাজের ক্ষেত্রে কোনো জায়গায় ট্রান্সফার করা হয়, তাহলে এই ফেজটা কিন্তু একটু অ্যাডজাস্ট করতে বা পরিবেশের সাথে একটু কোপ করে নিতে কিন্তু আপনার সমস্যা হবে, বা অনেক ক্ষেত্রে আপনাকে তার জন্য একটু মূল্য দিতে হতে পারে। মূল্যটা অনেক সময় অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কিন্তু দিতে হতে পারে।
তো সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভীষণ নজর দেবেন। আর হঠকারিতা বশত কোনো জায়গায় বিনিয়োগ করা, এগুলো কিন্তু করতে যাবেন না। যাই করবেন কোনো অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে তারপরে করবেন। বিশেষত ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু অবশ্যই করবেন। আপনার কাছে কিন্তু কিছু কানেকশন আসবে, বিশেষত জমি সংক্রান্ত জায়গা থেকে। তো সেটা থেকে একটু মানে কনসিয়াস হয়ে তারপরে কিন্তু কাজ করবার চেষ্টা করবেন। আরও একটা জায়গা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার বা আপনারা যদি হাজবেন্ড ওয়াইফ কোনো একই কনসার্নে যুক্ত থাকেন বা অন্য কোম্পানি আছেন কিন্তু কাজের ডোমেইনটা এক, তাহলে কিন্তু দুজনের মধ্যে কোনো কারণে ইগো ক্ল্যাশ হতে পারে। তো যে কোনো একজন যে অনুষ্ঠান শুনছেন সে থেমে যাবেন। আর যদি দুজনেই শোনেন তো খুবই ভালো, এরকম ঘটনা খুব বিরল হবে। তো যাই হোক, অন্তত একজন থেমে যাবে, একজন একা একা গন্ডগোল করতে পারবে না বেশিক্ষণ ধরে। তো প্রথমে হাঁপিয়ে যাবে, তারপরে থেমে যাবে। তো গন্ডগোলটা বাড়াবেন না। আমি বারবার বলছি, মঙ্গল অগ্নিকারক গ্রহ, ওর কিন্তু নিয়ন্ত্রণ খুব কম। একবার যদি ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ও কিন্তু এন্টায়ার নার্ভাস সিস্টেমের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং আমাদের নার্ভাস সিস্টেমের পেরিফেরিয়াল পোর্শন ও পুরোটা দেখে। তো যার ফলে কিন্তু আপনাকে গভীর সমস্যায় পড়ে যেতে পারেন সেখান থেকে। মিডল এবং লোয়ার অ্যাবডোমেন থেকে সাবধান থাকবেন। যাদের কিডনি সংক্রান্ত জায়গায় সমস্যা আছে সাবধান, প্রস্টেট সংক্রান্ত জায়গায় সমস্যা আছেন সাবধান। ফিমেলদের ক্ষেত্রেও বলবো ওভারি সংক্রান্ত এবং ইউটেরাস সংক্রান্ত জায়গা থেকে সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে কোনো মিড টার্ম প্রেগনেন্সি কোনো পিরিয়ড চলছে, তারা কিন্তু ডক্টরের যা নির্দেশ আছে সবসময় মেনে চলবে। কোনো সময় তাদের আনফলো করবার চেষ্টা করবেন না। আমার কথা শুনুন না শুনুন তাতে কিচ্ছু আসবে যাবে না, ডক্টরের কথা অবশ্যই শুনবেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কর্কট লগ্নের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল, সে 7th হাউসে থাকবে এবং পূর্ণ মাত্রায় রুচক যোগ নির্মাণ করে রয়েছে। মেষের ক্ষেত্রেও তাই, কর্কটের ক্ষেত্রেও তাই। কিন্তু প্রবলেম এটা হচ্ছে যে সেখানে সেই মঙ্গলের যে দৃষ্টি আছে সেটা আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে আছে। সেখানে রবি আছে, সেখানে বুধ প্রবেশ করবে 1 তারিখ থেকে, সেখানে শুক্র প্রবেশ করবে 12 তারিখ থেকে। তো যার দরুন যেটা হবে, আপনার মধ্যে ইগো এবং অহমিকা এবং নিজেকে জাহির করার যে প্রবণতা, সেটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে যাবে এবং হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মানুষকে এমন কিছু কথাবার্তা বলে দেবে বা আপনার কোড অফ কন্ডাক্টে এত ধরনের কি বলবো, আপনাকে এত আনস্টেবল করবার চেষ্টা করবে যে আপনি সে ব্যাপারে কিন্তু নিয়ন্ত্রণ রাখবেন। যারা ধরুন যাদের স্যাটার্ন ছকে খুব বলি আছে, তারা নর্মালি তাদের স্টেবিলাইজেশন খুব একটা এদিক ওদিক হয় না। তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের সংযত রাখতে পারে এবং সবসময় আপোষ মীমাংসার দ্বারা কাজ করবার চেষ্টা করে। যে কোনো বুদ্ধিমান লোক সবসময় টেবিলে বসেই জিনিসটা কাজটা করবার চেষ্টা করবে। কিন্তু কিছু মানুষ আছে যে কোনো ব্যাপারকে কাপবোর্ড ইন দ্য স্কেলিটন, তারা বিতর্কে নিয়ে যেতে পছন্দ করে বা সেটা নিয়ে একটা হই হল্লা করে একটা সিনক্রিয়েট পজিশন তৈরি করে। তো আপনি হয়তো সেরকম মানুষ নন, কিন্তু স্যাটার্ন যদি কোনো কারণে আপনার স্ট্রং না থাকে, আপনাকে কিন্তু সেদিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তৈরি করবে প্ল্যানেট। সে ব্যাপারে সংযত থাকবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয় আছে, রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল 10th হাউসের লর্ড আপনার 7th হাউসে রয়েছে। তো কার্যক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নতুন পেরিফেরি দেবে, আপনার চিন্তাধারার মধ্যে অনেক মডার্নাইজেশন বা ভেরিফিকেশন, ডাইভার্সিফিকেশন আপনাকে অনেক বেশি দেবে এবং আপনি আপনার মস্তিষ্ককে একাধিক বিষয় চ্যানেলাইজ করতে পারবেন। বাট ঘুমের ক্ষেত্রে কিন্তু খুব ডিস্টারবেন্স তৈরি করবে। যাদের অলরেডি আছে ইনসোমনিয়া জাতীয় সমস্যা তাদের তো হবেই, আর যাদের নেই তাদের ক্ষেত্রেও কিন্তু কম বেশি ইফেক্ট করবে। বাট এটা লং টার্ম ইফেক্ট নয়। মানিটারি জায়গা অত্যন্ত ভালো আছে, সেটা আমি যেটা মান্থলি প্রেডিকশন আমি করেছি ফেব্রুয়ারি মাসে, সেখানেও দেখবেন আমি কর্কটের জন্য বলেছি
মনিটারি সিচুয়েশন বেটার আছে, শুধু ফ্যামিলিতে নজর দেবেন, না হলে কিন্তু পরিবারে সমস্যা তৈরি করবে। বিশেষত আপনার বয়স যদি 65-র বেশি হয় তাহলে কিন্তু পরিবারে বেশি সমস্যা তৈরি করতে পারে। এবং 2 বা ততোধিক সন্ততি যদি আপনার থাকে তাহলে বেশি প্রবলেম তৈরি করবে। আপনি অন্যের ব্যাপারে ইন্টারভেন করতে বেশি যাবেন না, সাহায্য করবেন কিন্তু ইন্টারভেন করতে যাবেন না। নাম্বার 4 হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যদি এক্সপ্যান্ড করতে চান তাহলে সব থেকে বেস্ট টাইম হচ্ছে 9 তারিখের পর থেকে সেটা করবেন। দেখুন, যদি আপনার কর্কট লগ্নের সাথে রাশিও হয় তাহলে ঢাইয়াও চলছে। ঢাইয়া চললেও মানে ঢাইয়া চলার নেগেটিভ আসপেক্টটা একবার বলে দিই, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা রাহু আপনার 9th হাউসে রয়েছে, নবাংশে সে আপনার অষ্টমে বসে রয়েছে এবং বুধের নক্ষত্রে রয়েছে, বুধ আপনার দ্বাদশপতি অংশ। তার ফলে আপনার মধ্যে কিন্তু অহেতুক পয়সা খরচ, আপনি একটু বাহবা শোনার ক্ষেত্রে একটু বেশি রকম উদ্গ্রীব হবেন। মানে মুখে দেখাবেন যে কেউ আপনার প্রশংসা না করুক, কিন্তু মনে মনে চাইবেন আপনার প্রশংসা করুক। তো মনে রাখবেন, প্রশংসা সবারই ভালো লাগে, এরকম নয় যে ভালো লাগে না, কিন্তু সেটা রিয়েল টার্ম অফ মানে সোর্স থেকে আসছে কিনা, বা কেউ আপনাকে দীর্ঘদিন ধরে, ধরুন 10 বছর, 15 বছর, 20 বছর ধরে দেখে আপনার সম্পর্কে মন্তব্য করছে কিনা, সেটারও কিন্তু একটা পেডিগ্রিগত জায়গা কিন্তু থাকার খুব দরকার আছে। ভাইয়ের সাথে যদি কোনো বাড়ি নিয়ে, জমি নিয়ে, একদম ভাই স্পেসিফিক্যালি বলছে, আপনি জাতক হন বা জাতিকা হন, তাহলে কিন্তু তার সাথে বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু ব্যাপারটা, যদি আপনার দশাগত দুর্বলতা থাকে তাহলে একটু বেশি রকম দূর পর্যন্ত এগোতে পারে। ইনসাবঅর্ডিনেশনে যাবেন না কখনো। সিংহ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4th এবং 9th হাউসের লর্ড রাজ্যকারী প্ল্যানেট, সে 6th হাউসে বসে রয়েছে। তো মঙ্গলকে আমরা বলি কি তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের কারক নর্মালি বলে থাকি। তো মঙ্গল 6th হাউসে গেলে আপনার রোগ, ঋণ, শত্রু সেগুলোকে হরণ করে নেবে। এগুলো সব বইয়ের ভাষা অ্যাকচুয়ালি, এগুলোতে ভুল নেই কিছু। যেরকম বইতে লেখা থাকে না যে 70 কেজি ওজনের একজন ব্যক্তি যদি 5 ফুট উচ্চতার হয়, তার শরীরে মোটামুটি 5 লিটার রক্ত থাকবে এবং তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা হবে 14.5। এগুলো বইয়ের ভাষা, এটা একটা কমন জায়গা। আপনি ওই 24-25 বছর বয়সী মানুষকে খুঁজে দেখুন, কারোর ক্ষেত্রে ওটা বেরোবে না, কারোর বেশিও বেরোতে পারে। পাহাড়ি অঞ্চলে তো বেশি বেরোবে, লোয়ার ল্যান্ডে কম বেরোবে। তো এগুলো ভ্যারি করে যাবে সব ক্ষেত্রে। তো আমাদের প্ল্যানেট যেখানে যাবে সেই মুহূর্তে অন্য প্ল্যানেটের কারকতা অনুসারে ফল দেবে, তবে সিংহের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেটার ফল দেবে, এটুকু বলতে পারি। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মঙ্গলের 8th দৃষ্টি আপনার অ্যাসেন্ডেন্ট বা আপনার রাশির ওপরে পড়ছে, যেটা কিন্তু আপনার মধ্যে উদ্ধত্ত, অহমিকা এবং কাণ্ডজ্ঞানহীন অবস্থা তৈরি করতে পারে, কারণ বৃহস্পতির দৃষ্টিও সেখানে রয়েছে। এবং 3 তারিখ বিকেল 3:30 পর থেকে বৃহস্পতি নবাংশ চেঞ্জ করবে, দীর্ঘ প্রায় 70 দিন পরে। তো সেই নবাংশ চেঞ্জ করে বৃহস্পতি কিন্তু সিংহের নবাংশে আসবে। তো সেটাও কিন্তু আপনার মধ্যে এই উদ্ধত্ত অহমিকা অনেক বেশি পরিমাণে বাড়াতে সাহায্য করবে। তো সেটার থেকে একটু নিজেকে কন্ট্রোল রাখবেন। কথাবার্তা, আপনার ব্যাপ্তি, আপনার পরিচিতি সব কিছুর ক্ষেত্রে আপনাকে ভালো ফল দেবে। কিন্তু মনে রাখবেন, সবাইকে শ্রদ্ধা করবেন। কেউ যদি আপনার সমালোচনাও করে, কটু কথাও বলে, আপনি তাকে কখনো কটু কথা বলবেন না, কখনো বলবেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। প্রত্যেকটা মানুষ প্ল্যানেট দ্বারা চালিত হয়। আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে দেখেছি যে 10 বছর আগে কোনো মানুষ এত খারাপ কথা বলেছে, আবার 3 বছর আগে সেই মানুষ এসে বলেছে, না দাদা আমার ওই সময় ভুল হয়েছিল বলাটা আমার। তো ঠিক আছে,
আছে, আপনি যতক্ষণ নিজে জিনিসটার সাথে যুক্ত না থাকছেন ততক্ষণ কারুর মত দ্বারা চালিত হয়ে কখনো নিজেকে কখনো হীনমন্যতায় ভোগা বা ছোট হওয়া এরকম ভাবে ভুগবেন না। আপনি কারুর মতকে কন্ট্রোল করতে পারবেন না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, তার চিন্তা শক্তি, তার সমস্ত কিছু আলাদা। তা আপনি যে কাজটা পারবেন না সেটা নিয়ে আপনি উত্তেজিত হয়ে অহেতুক মানুষকে গালমন্দ করতে যাবেন না বা হঠকারী কোনো কথাবার্তা বলবেন না। দেখুন, আপনার লগ্নের ওপরে অনেকগুলো প্ল্যানেটের দৃষ্টি রয়েছে, বৃহস্পতি রয়েছে, শনি রয়েছে, মঙ্গল এসে যাবে, রবিও 12 তারিখ 13 তারিখ থেকে আপনার অ্যাসেন্ডেন্টে দৃষ্টি দেবে, 20 তারিখের পর থেকে বুধ দৃষ্টি দেবে। তা এতগুলো প্ল্যানেট আপনার অ্যাসেন্ডেন্টকে দৃষ্টি দেবে বা রাশিকে দৃষ্টি দেবে, আপনার মধ্যে কিন্তু অনেক পজিটিভ গুণাবলী দেবে। আপনি সেই পজিটিভ জিনিসগুলোর দিকে যান। তার মধ্যে প্রথম হচ্ছে আপনার মধ্যে নলেজ জেনারেট করবে, আপনার মধ্যে নলেজকে ডাইভার্সিফাই করার ক্ষমতা দেবে, প্রচুর অন্য নলেজ বা অন্য জ্ঞানী মানুষের সংস্পর্শে এসে সেই জ্ঞানকে প্রপারলি চ্যানেলাইজ করবার ক্ষমতা দেবে। ইমুভেবল প্রপার্টি সেল পারচেজের ক্ষেত্রে আপনাকে ভালো কানেকশন দেবে, আপনার নতুন কিছু অ্যাকুয়ার করবার মতন পরিস্থিতি তৈরি করবে, আপনার সন্তানদের বেটার গ্রোথ আপনি দেখতে পাবেন এই সময়। আপনি শুধুমাত্র নিজের মঙ্গল অল অফ এ সাডেন মঙ্গল সব থেকে দ্রুত ফাংশন করে। অ্যাকচুয়ালি সব থেকে দ্রুত ফাংশন করে বুধ, কিন্তু বুধের ফাংশন অনেক সময় বোধগম্য হয় না, পরে ফলটা বোঝা যায়। কিন্তু মঙ্গলের ফাংশন বোধগম্য হবে। আমি ছোট একটা নেগেটিভ উদাহরণ দিয়ে বলছি। মনে করুন আপনি হাঁটছেন, পায়ের তলায় একটা ছোট্ট কাচের টুকরো পড়লো বা একটা লোহার ছোট্ট কুচি পড়লো, খুবই ছোট, দেখবেন আপনার মাথা পর্যন্ত সারা শরীর ঝিনঝিন করে উঠবে। হয়তো সামান্য কেটে গেল, হয়তো টেটিনাস নিতে হলো বা কিছু সামান্য, সেটা ক্ষতর পরিমাণটা খুব কম, কিন্তু আপনার সারা শরীরকে নাড়িয়ে দেবে। এইরকম ধরনের এফেক্ট হচ্ছে মঙ্গলের এফেক্ট। এবং এই মঙ্গলের সাথে যদি স্যাটার্নের নেগেটিভ এফেক্ট হয়, আমি এরকম দেখেছি যে এই ঘটনা থেকে পরবর্তীকালে সে ইগনোর করেছে, তার গ্যাংগ্রিং হয়ে গিয়ে তার একটি পা অ্যাম্পিউটেট করতে হয়েছে এবং পরবর্তীকালে তিনি পৃথিবী থেকে চলেও গেছেন। এটা শুধু মঙ্গল দিতে পারবে না, এটার সাথে কোনো বড় প্ল্যানেটের ম্যাল এফেক্ট হতে হয়। সামান্য একটা ছোট্ট পা মুচকে গিয়ে একটা জায়গা থেকে তার এই ধরনের ক্ষত এসেছে। এটা নিজের একদম নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো চেষ্টা করবেন নিজেকে সংযত রাখা এবং যতটা সম্ভব লেখাপড়া বা এই সমস্ত কাজের ক্ষেত্রে নিজেকে অংশগ্রহণ করা। ট্রেড কমার্সের ক্ষেত্রে বেটার আছে, মানিটারি জায়গাও কম্পারেটিভলি বেটার শো করছে, একদম নেগেটিভ নয়। যদি দশাগত সিচুয়েশন বেটার থাকে অবশ্যই ভালো দেবে। মানুষের সাথে হয়তো বিতর্ক বিবাদে জড়াবেন না। দ্বাদশে মঙ্গলের দৃষ্টি কর্কটের ঘরে কম্পারেটিভলি ভালো। মঙ্গলের যে দগ্ধ এফেক্ট আছে সেটাকে কিছুটা নষ্ট করে, তো সেদিক থেকে আপনার একটা বার্নিং সেন্সেশনকে কমাতে সহায়তা করবে। চেষ্টা করবেন ভগবানের নাম চ্যান্টিং করা, যেটা আপনাকে দ্রুত এখান থেকে বের করে দেওয়ার মতো সিচুয়েশন তৈরি করবে। পেটের ব্যাপারে খুব সচেতন থাকবেন, হজম শক্তি সংক্রান্ত যে সমস্ত অর্গান আছে। আচ্ছা, কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 3rd এবং 8th হাউসের লর্ড মঙ্গল। মঙ্গল বহু ক্ষেত্রেই ধরা হয় না, যে নেগেটিভ হিসাবেই ধরা হয়। আপনার কর্মগত জায়গায় কিন্তু প্রচুর হিন্ডারেন্স তৈরি করবে, বাধা তৈরি করবে, কাজ সেভাবে অগ্রগতি পাবে না এবং সর্বোপরি এক্সপেন্ডিচারের মাত্রা আপনার কিন্তু বৃদ্ধি করবে। কিছু জায়গা থেকে বুধ যখন চলে যাবে 1 তারিখের পর, 1 তারিখ আর কি দুপুরবেলায় বুধ ট্রানজিট করবে,
তো তারপর থেকে কিন্তু একটু ফেভারেবল দেবে, কিন্তু সেই ফেভারেট যে জায়গাটা দেবে সেটা কিন্তু এক্সপেন্ডিচারের মাধ্যমে অনেকটা জায়গাটার ব্যালেন্স হয়ে যাবে, ফলে আপনার হাতে রেসিডুয়াল পোর্শন খুব একটা কিছু থাকবে না। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন। আপনার হাতে যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা সেল করতে হতে পারে, আপনার কোনো ডেট আছে বা এরকম কিছু, তাহলে এই সংক্রান্ত কিন্তু সেল এ সময় কনক্লুডেড হবে আর কি। আপনি যদি জাতিকা হন তাহলে কিন্তু অবশ্যই আপনার শ্বশুর বাড়ির দিকে নজর দেবেন, এবং সেখানে কিন্তু একটা স্ট্যাটাস কুও মেনটেন করবার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, কোনোভাবে যেন সেটা ভারসাম্য রক্ষিত না হয়। আপনার যদি কোনো শ্বশুর বাড়িতে আপনি যদি মনে করুন যে ছোট হন, আপনার উপরে কোনো বড় যা আছে বা ননদ আছে, তাহলে কিন্তু তাদের সাথেও এই সময় সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করবেন। আপনি যদি কোনো বহুতলে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখানকার যারা ধরুন ফ্ল্যাট পরিচালনার ক্ষেত্রে যে অর্গানাইজেশন কাজ করছে তাদের সাথে সহমতের ভিত্তিতে থাকবে। অর্থাৎ আমি বলছি যেখানে একাধিক লোক আছে আর আপনি একা রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নেগোশিয়েট করবেন। সেটা অফিসের ক্ষেত্রেও হতে পারে, কোনো কারণে যদি আপনাকে কোনো কাজে ডাকা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন সেই কাজটাকে যথার্থভাবে মানে উপস্থাপন করা, যাতে সেটার ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি না হয়। ব্যাংক সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু ডিল করবেন খুব সাবধানে, ইভেন অনলাইন ডিলিংও করবেন কিন্তু খুব সাবধানে। আপনার যদি এরকম হয় যে কোনো কারণে কোনো মর্টগেজ আছে কোনো প্রপার্টি, এ সময় আপনি সেটাকে রিলিজ করাতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে প্রপার লেজিটিমেট অ্যাকশন নিতে পারে এরকম মানুষের সাথে যোগাযোগ করে, মানে আমি কোনো অবশ্যই কোনো পেশাদার উকিলের কথা বলছি, তার সাথে নিয়ে কাজটা করবেন। 2 নম্বর হচ্ছে যে টাকা পয়সার ট্রানজাকশনও কিন্তু খুব বুঝে শুনে করবেন, কোনো কারণে কোনো অনলাইন ফ্রড বা এই জাতীয় জিনিস হতে পারে। অর্থোপেডিক জায়গা কিন্তু আপনাকে বেশ সমস্যা দেবে। বয়স যদি 52-র বেশি হয় তাহলে কিন্তু হার্টের ক্ষেত্রেও প্রবলেম আসবে, শুধু হার্ট নয় লাংসের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আপনাকে দেবে। যদি এন্ডোক্রিন গ্ল্যান্ড জাতীয় কোনো অর্গানে যদি কোনো সমস্যা দেখেন তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। ক্রনিক ডিজিজ যদি কিছু থাকে, বিশেষত কিডনি বা পাইলস সংক্রান্ত কিছু, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম পতি, সে আপনার 4th হাউস দিয়ে গোচর সংগঠিত করবে। যত সমস্ত পেন্ডিং কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অলমোস্ট এখান থেকে সুরাহা হওয়া শুরু হবে। হ্যাঁ, তবে আপনাকে 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ মঙ্গলকে অন্তত 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করতে হবে, সে কুম্ভ রাশির নবাংশে যাবে, তারপরে কিন্তু আপনার ক্ষেত্রে ফাংশন দেওয়া সে স্টার্ট করবে। ওয়াইফের সাথে একদম স্পেসিফিক আমি জাতকদের বলছি, ওয়াইফের সাথে কিন্তু সম্পর্ক মেনটেন করবার চেষ্টা করবেন পজিটিভ ওয়েতে, অর্থাৎ ঔদ্ধত্যপূর্ণ আচরণ কিন্তু এমন কিছু করবেন না যাতে আন্তঃসম্পর্ক কোনো ক্ষেত্রে খারাপ হতে পারে। আপনি যদি জাতিকা হন তাহলে কিন্তু আমি বলবো শ্বশুর বাড়িতে আপনার জায়গাটা কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন, সেটা খুব স্ট্র্যাটেজিক্যালি করবেন, বলপূর্বক করবেন না, তাহলে কিন্তু সেটা আপনাকে খুব একটা পজিটিভ ফল দেওয়ার মতো জায়গায় থাকবে না। আচ্ছা, কাজের ক্ষেত্রে যদি নতুন কোনো এমন কোনো ব্যবসা, যেটা মনে করুন রেস্টুরেন্ট জাতীয় ব্যবসা, বা যদি কোনো ভোগ্যপণ্যের ব্যবসা হয়, কোনো ইলেকট্রনিক গুডসের ব্যবসা মনে করুন, বা ধরুন কোনো ফিমেল বিউটি প্রোডাক্টের ব্যবসা হয়, আপনার জন্য কিন্তু অত্যন্ত সুফল প্রদানকারী হিসাবে দেবে। বা আপনি সে জাতীয় ব্যবসার মধ্যে এখন কোনোভাবে আরও ডাইভার্সিফিকেশনের যোগ আসবে, বা আপনার ভার্টিক্যাল তৈরি করবার ক্ষেত্রে কিন্তু যোগ আসতে পারে, সেগুলো যদি আসে সেটাকে নেবে পজিটিভ ওয়েতে।
আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল প্রদান করবে। শরীরের ক্ষেত্রে বলবো হার্টের আপার পার্টের দিকে, মানে দুই অলিন্দের ক্ষেত্রেই কিন্তু নজর দেবেন। ডান দিকের লাঙের ক্ষেত্রে নজর দেবেন। যারা মানে স্মোকার, একেবারে স্মোক করেন, তারা কিন্তু চেষ্টা করবেন, যদি সেই সংক্রান্ত কোনো সমস্যা দেখেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া, বিশেষত সিওপিডি বা নিঃশ্বাস প্রশ্বাস সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখেন সাবধান। থ্রোটে এবং আপার চেস্টে কিন্তু অ্যালার্জি সংক্রান্ত সমস্যা হতে পারে, সে ব্যাপারেও সাবধান। পিঠের দিকে লোয়ার ব্যাক এবং ওয়েস্ট পজিশনে কিন্তু অর্থোপেডিক সমস্যা এবং হাঁটু পজিশনে অর্থোপেডিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সুগারের ফ্লাকচুয়েশনেরও কিন্তু যোগ আছে, সে ব্যাপারেও সাবধান থাকবেন। যারা লং ড্রাইভ করেন, যারা অনেক দূরে যেতে হয়, মনে করুন কলকাতা থেকে বর্ধমান যাচ্ছেন বা দুর্গাপুর যাচ্ছেন, এরকম তারা কিন্তু গাড়ির স্পিডোমিটারের দিকে নজর রাখবেন এবং কোনোভাবে ইনস্টিগেটেড হয়ে কারুর দ্বারা ভেহিকেল জোরে চালাবেন না। আর এই সময় যদি কোনো ভেহিকেল কিনতে চান বা রিমডেলিং করতে চান বা ধরুন এক্সচেঞ্জ করতে চান, তারাও করতে পারেন। ভোগ্যপণ্য কেনার ক্ষেত্রে খুব ভালো, সেটা ঘরের ক্ষেত্রে এয়ার কন্ডিশন হতে পারে, কোনো কম্পিউটার, মোবাইল, এই সংক্রান্ত যে কোনো ইলেকট্রনিক গেজেট কেনার জন্য আপনাকে ভালো যোগ আছে এবং আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন এ সময়। ইভেন আপনার ক্ষেত্রে অর্নামেন্টস বা যে কোনো দামি ধাতুর কোনো জুয়েলারি পারচেজেরও কিন্তু এ সময় যোগ আছে, আপনি সেটা করতে পারেন। বা এরকম করতে পারেন যে যদি কোনো পরবর্তী কোনো কাজের জন্য কিনে রাখতে চান, তাহলেও কিনতে পারেন। তো সব দিক থেকে বেটার পজিশন আছে, শুধু নিজের টেম্পারমেন্টের ক্ষেত্রে কন্ট্রোল রাখবেন, না হলে সমস্যা দেবে। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই যে ফার্স্ট এবং 6th হাউসের লর্ড সে 3rd হাউসে থাকবে। আমি খুব খারাপ বলবো না, আবার খুব আশাপ্রদ কিছু ফল প্রদানকারী সেটাও কিন্তু বলবো না, সেটা আমি মান্থলি প্রেডিকশনে আই হ্যাভ অলরেডি এক্সপ্রেসড। আমি শুধু যে জায়গাটায় বলবো সেটা হচ্ছে, দেখুন মঙ্গলের মানে মঙ্গল যদি কখনো 6th হাউসের সাথে কানেক্টেড হয়ে যায় এবং সেটা যদি তার নিজস্ব ঘর বা তার এক্সল্টেড সিচুয়েশন হয়, সেটা আপনাকে অনেকগুলো সমস্যা থেকে বের করে আনতে সহায়তা করবে। বিশেষত আপনার যদি কোনো পুরনো ডেট থাকে বা আপনার যদি এরকম কিছু থাকে যে যেটা আপনাকে মানে ইকোনমিক কারণে অনেক হিউমিলিয়েটেড করেছে, বা আপনি দীর্ঘদিন ধরে লোন চাইছেন কিন্তু সেটা স্যাংশন হচ্ছে না, তাহলে আপনাকে আমি বলছি এই সমস্ত কাজগুলো এ সময় হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যদি এখন একটা আকাশ কুসুম কিছু চান তাহলে সেটা সম্ভব নয়, বিশেষত আপনি যদি কোনো দুর্বল দশায় থাকেন তাহলে তো কখনোই সম্ভব নয়। তবে আপনার যদি দশাগত স্ট্রেংথ থাকে তাহলে কিন্তু আপনার এই সংক্রান্ত সমস্যা এ সময় মিটবে, এই নিয়ে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নাম্বার 2, আপনাকে যে অংশটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি কোনো ব্যবসার ক্ষেত্রে মনে করুন ডোমেইন চেঞ্জ করতে চান, মনে করুন যে আপনি মেডিসিনের ব্যবসা করছেন, আপনি ইলেকট্রনিক্স গুডসের দিকে যেতে চান বা গার্মেন্টসের দিকে যেতে চান, তাহলে অবশ্যই ছক দেখিয়ে নেবেন যে আপনার ক্ষেত্রে সেই ব্যবসা সুইটেবল হচ্ছে কিনা। কিন্তু চেঞ্জ করার জন্য বেস্ট টাইম যেটা, সেটা 13ই ফেব্রুয়ারির পর, 13ই ফেব্রুয়ারি থেকে পরবর্তী 1 মাস, এই সময়টার মধ্যে আপনি চেঞ্জ করতে পারেন, বেটার ফল দেবে। আপনারা যদি মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে কোনো ব্যবসা আপনারা যদি কন্ডাক্ট করেন, তাহলে অবশ্যই কিন্তু দুজনের ছকই দেখিয়ে নেবেন, সেক্ষেত্রে কার কতটা মিউচুয়াল এফেক্ট পড়ে। মনে রাখবেন যে হাজব্যান্ডের ছকটা প্রিসেপ্টর হয়, ওয়াইফের ছকটা ডিসাইপেল হয়, এক্ষেত্রে কেউ ছোট বড়োর ব্যাপার নয়। এই কথাগুলো বললে অনেক সময় কেউ ভাবে যে কাউকে আমি হীনমন্য করছি, এখানে দুজনেই গুরুত্বপূর্ণ, একজন ছাড়া একজনের কোনো অস্তিত্ব নেই। তো বারবার বলছি যে আমাদের যে বানান মানে আমাদের যিনি বানিয়েছেন
তিনি আমাদের অসম্পূর্ণ বানিয়েছেন, ইনকমপ্লিট। সুতরাং কেউ হীনমন্যতায় ভুগবেন না, না পুরুষ না মহিলা, আমরা ইনকমপ্লিট। তো আমরা আরেকজনের সহচর্যেই সেই কমপ্লিশনটা মানে কনফার্মেশন হয় আর কি। তো এক্ষেত্রে প্রত্যেকের একটা নির্দিষ্ট রেসপন্সিবিলিটি এবং ডিউটি আছে, তাকে সেটা নির্বাহ করতে হয়। তো সেই হিসাবে যে দুজনের ছকই সেক্ষেত্রে দেখার প্রয়োজন থাকে। অ্যাকচুয়ালি কোনো হরোস্কোপ দেখতে গেলে না পুরো ফ্যামিলির হরোস্কোপই দেখতে হয়, বিশেষত পরিবারের যিনি প্রধান তার হরোস্কোপ তো অবশ্যই দেখতে হয়, কারণ তার অনুসারেই কিন্তু পরিবার পরিচালিত হয়। একটা ট্রেনের ইঞ্জিনের মতন আর কি, সে রোলটা প্লে করে। যাই হোক, যাদের বিভিন্ন হর্টিকালচার বা ধরুন বিভিন্ন রকম ধরুন পোলট্রির ব্যবসা, মাছের ব্যবসা, এই ধরনের কোনো লিভিং এন্টিটি নিয়ে ব্যবসা করেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল এ সময় দেবে। আর যাদের ক্ষেত্রে মনে করুন এগ বা ডিম এই জাতীয় ব্যবসা বা সেই সংক্রান্ত কোনো মনে করুন রেস্টুরেন্ট চলছে আপনার, যে আপনি সকালের দিকে টোস্ট বানাচ্ছেন বা কোনো কারণে স্যান্ডউইচ বানাচ্ছেন, এগুলো আপনি ডেলিভার করছেন বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই সংক্রান্ত জায়গা থেকে বেটার ফল দেবে এবং ভালো রেভিনিউ আপনাকে কিন্তু জেনারেট করতে সহায়তা করবে। আপনি যদি জমি সংক্রান্ত বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত থাকেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনাকে ভালো লভ্যাংশ পেতে কিন্তু সহায়তা করবে। আপনার লিভারের দিকে যত্ন নেবেন। গল ব্লাডার যদি কোনো কারণে অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু ডক্টরের মানে বুঝতে তো পারবেন ডাক্তারবাবু বলে দিলে, তো সেই ব্যাপারে সতর্কতা নেবেন, যে খাবার খেতে বারণ করবেন সেগুলো মেনে চলবেন। আর একটু এজেড যারা হয়েছেন, যাদের লোয়ার লিম্সে অর্থোপেডিক জায়গায় সমস্যা হচ্ছে, তাদের যে যে রকম পথ্যের ব্যবহার দিয়েছে তারা সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করবেন। ধনু লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 12th হাউস এবং 5th হাউসের লর্ড মঙ্গল, সে আপনার সেকেন্ড হাউসে রয়েছে। মোটের ওপরে বেটার ফল দেবে কিন্তু আপনাকে। তবে ধনুর ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে বেশ কিছুদিন পরে কিন্তু আপনাকে মোটামুটি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি চলে গেলে আপনি কিন্তু বেটার ফল পেতে শুরু করবেন আস্তে আস্তে। অবশ্যই সেটা দশা অন্তর্দশা আপনার ছকের মানে লোকাল স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করবে, বাট ইন স্পাইট অফ দ্যাট আপনি কিন্তু সেটা পাওয়ার জন্য অধিকারী থাকবেন আর কি। এ ব্যাপারে আপনাকে নিশ্চয়তা প্রদান করতে পারি। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন বা যাদের রেজাল্ট পেন্ডিং আছে কোনো কারণে, এবং যাদের বয়স মোটামুটি 26 থেকে 28.5 বছরের মধ্যে আছে, তাদের কিন্তু এই সময় সার্ভিস কনফার্মেশন হওয়ার খুব ভালো যোগ রয়েছে। বা যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে যেতে চাইছেন, পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন, তাদের জন্যও কিন্তু ভালো সময় আছে। তাছাড়া দেখুন, ধনু থেকে 10th হাউস হচ্ছে বুধের ঘর, তো বিভিন্ন রকম কনসালটেন্ট, অনেক সময় ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, অনেক সময় লিগ্যাল কনসালটেন্টের কাজ আমি করতে দেখেছি, বা ফিনান্স লিগ্যাল একসাথে করতে দেখেছি। তো যারাই এই ধরনের কাজের সাথে যুক্ত থাকছেন বা এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, যারা সিলেকশন হওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের যদি ছকের অন্যান্য যোগগুলো ঠিক থাকে, তাহলে এটা কিন্তু মুড পয়েন্ট বলা যায় আপনার সিলেকশন হয়ে যাওয়ার জন্য। আরও একটা জিনিস আপনাকে বলবো, সেটা হচ্ছে আপনি যদি স্পেসিফিক্যালি কোনো ব্যাংক অ্যাডমিনিস্ট্রেশনের চাকরির জন্য প্রিপারেশন নেন এবং আপনার বয়স যদি 27 বছরের বেশি হয় এবং একটু বেটার দশায় থাকেন, একটু মানে খুব খুব বেশি বলছি না, আপনার কিন্তু সিলেকশন হয়ে যাওয়ার যোগ রয়েছে এ সময়, এবং বেশ ভালো রেজাল্ট করে আপনি পাবেন। আপনার প্রতিষ্ঠা, যশ, খ্যাতি সবকিছুই বাড়বে। আপনি শুধু যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে কর্কশ সত্যি কথা বলা থেকে নিজেকে মানে রিফ্রেইন করবেন আর কি, সংযত করবেন যতটা সম্ভব। কাউকে কিছু বলতে যাবেন না। আমি আগে অনেককে অনেক কথা বলতাম,
পরে আমি মানুষের কাছে খারাপ হয়েছে। আপনারা যেহেতু শোনেন, আমি আমার উদাহরণ দিয়ে বললাম। মানুষ বোঝার যখন হবে, এবং ভাববেন না যে বয়স অনেক হয়ে গেছে বলে সে অনেক কিছু বোঝে, বয়সের সাথে বোঝার কোনো সম্পর্ক নেই। এটা আমার গুরুদেব সবসময় বলেন। বহু মানুষের চৈতন্য 15 বছর বয়সেও আসে, কারুর 75 বছরেও সেটা পরিপূর্ণভাবে আসে না। সেটা ডিপেন্ড করে অ্যাস্ট্রোলজিক্যালি সে কি কর্মফল করে এসেছে অধিকাংশ। তবে একটা জিনিস বলবো, যে উচিত কথা যত পারবেন কম বলবেন, তাতে আপনার ভাবমূর্তি নষ্ট হবে বেশি। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে পরিবারের মধ্যে আপনি যদি প্রধান আয়ক্ষম ব্যক্তি হন, আপনি যদি পরিবারের চালানোর ক্ষেত্রে প্রধান দায়িত্ব অবলম্বন করেন, সেটা কাউকে জাহির করবার প্রয়োজন নেই যে আপনি ব্যাপারটা করছেন। সেটা সবাই জানে, সবাই অ্যাকনলেজ করেছে। কেউ কিছু বলছে না মানে কোথাও আপনার জায়গাটা ক্ষুণ্ণ হচ্ছে এরকম কিছু ভাববেন না। কেউ বলছে না মানে ব্যাপারটা সম্পর্কে আরো সবাই অবগত। হ্যাঁ, সেটাও নিয়ে একটু সাবধান থাকবেন। এসব কথা বলবেন না কখনো, এগুলো খুব হীনমন্যকারী কথা, এগুলো বলবেন না। অ্যাজ এ হোল সময় কিন্তু বেটার আছে। শুধু আপার অ্যাবডোমিনাল ডাইজেস্টিভ পার্টের কিন্তু নজর দেবেন, আর হার্টের বাম দিকের আপার পোর্শনের ক্ষেত্রে নজর দেবেন। আর যাদের ক্ষেত্রে হাইপার টেনশনের সমস্যা রয়েছে, অতিরিক্ত হাইপার অ্যাংজাইটির প্রবলেম আছে, প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে হয়, হ্যাঁ, ইনসিমিয়া জাতীয় সমস্যা আছে, মানে নার্ভাস সিস্টেম জাতীয় কিছু অ্যাবনর্মালিটির যারা শিকার আছে, তারা কিন্তু কোনো রকম দেরি না করে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ওষুধপত্র খাওয়া শুরু করুন। উনি যা যা সাজেস্ট করবেন সেইভাবে নিজের জীবনযাপন করবার চেষ্টা করুন। মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই যে মকরের ক্ষেত্রে 4th হাউস এবং 11th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, এবং সে এখন অ্যাসেন্ডেন্টে বসে থাকবে পরবর্তী 41.5 দিন। তো মঙ্গলের মতো প্ল্যানেট যদি তুঙ্গ হয়ে এবং রুচক যোগ নির্মাণ করছে আপনার ক্ষেত্রে, সে যদি বসে থাকে, তাহলে সে কিন্তু আপনার মধ্যে বেশ কিছু গুণাবলী তৈরি করবে। প্রথম যেটা তৈরি করবে সেটা হচ্ছে স্ট্যামিনা, যে কোনো কাজের ক্ষেত্রে লেগে থাকার প্রবণতা, সেটার হার না মানা, এবং পজিটিভ অর্থে, নেগেটিভ অর্থে নয়। নাম্বার 3 হচ্ছে কোনো কঠিন কাজ, মনে করুন কোনো কঠিন কম্পিটিটিভ এক্সাম, সেগুলো যদি এ সময় পড়ে এই ডিউরেশনের মধ্যে, সেগুলোকে সম্পূর্ণ উইল ফোর্স দ্বারা পরিচালিত করে দেওয়া, এবং তার থেকে যা ধরুন আপনি যা প্রাপ্য আশা করছেন সে অনুসারে ফল আপনার কাছে আসা, বা ধরুন আপনি খুব পরিশ্রম করে কোনো ব্যবসাকে দাঁড় করানোর চেষ্টা করছেন, তো সেই সংক্রান্ত জায়গায় আপনি আশাপ্রদ ফল পাওয়া, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে পজিটিভ অ্যাসপেক্টও প্রদান করবে এবং নির্দ্বিধায় করবে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তাছাড়া আরও যে সব জায়গা রয়েছে সেগুলো হচ্ছে, আপনার যদি কোনো পৈতৃক প্রপার্টি রিলেটেড প্রবলেম থাকে, আপনার যদি গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থাকে, আপনি রিনোভেট করতে চাইছেন, আপনার কোনো আত্মীয় স্বজন চাইছে না, হয়তো কোনো যৌথ পরিবারে, এই সময় কিন্তু আপনি তাদের কনফিডেন্সে নিতে পারেন। তবে সাবজেক্ট টু দ্যাট আপনার দশা বেটার হতে হবে। অন্যান্য প্ল্যানেট বারবার বলছি, আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি সম্পূর্ণ। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুযোগ দেবে, কারণ শনির দ্বাদশে রয়েছে মঙ্গল, শনির অ্যাম্বিয়েন্সের মধ্যে রয়েছে, এবং বৃহস্পতির ওপরে দৃষ্টি রয়েছে মঙ্গলের। আপনাকে কিন্তু এক্সিকিউশনের ক্ষেত্রে সে জায়গা সে দেবে। তবে 8th হাউসের লর্ড রবি আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, তার ফলে পৈতৃক সূত্রে কিন্তু বেশ কিছু ইমুভেবল প্রপার্টি আপনার কিন্তু এ সময় হস্তগত হওয়ার প্রবাবিলিটি রয়েছে। সেটা 13 তারিখ পর্যন্ত রয়েছে। 9th হাউসের লর্ড বুধও কিন্তু আপনার অবস্থান করবে, সেক্ষেত্রে খুব গ্রেসফুলি আপনার ছকে যদি সামান্য কানেকশন থাকে, মানে 4th এবং 9th-এর কানেকশন, তার সাথে 2nd-এর কানেকশন যদি থাকে, এবং সেখানে যদি স্যাটার্ন যোগকারী প্ল্যানেট হিসাবে থাকে, বা বুধ যদি যোগকারী প্ল্যানেট হিসাবে থাকে, তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে সে কাজ আপনার ক্ষেত্রে
হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। খারাপ দশায় থাকলে যেটা হতে পারে সেটা হচ্ছে প্রপার্টি সেল করে সেই প্রপার্টির লভ্যাংশ আপনাকে এসে আপনার কিছু সমস্যা সুরাহা করতে পারে। বাট অ্যাজ এ হোল কাজের জায়গাতেও কিন্তু আপনার যথেষ্ট ভালো গেইন আপনাকে শো করছে। যদিও আমি জেনারেলি আপনাদের বলেছি যে এই মাসটা অনেক বেশি দায়িত্বের মাস, অনেক বেশি রেসপন্সিবিলিটির মাস, অন্তত হাফ অফ দ্য মান্থ, মানে রাদার দ্যান অ্যাচিভমেন্ট। তবুও আমি বলবো সবে মিলিয়ে, এখন যেহেতু স্পেসিফিক্যালি মঙ্গলের কথা বলছি, ও কিন্তু আপনাকে একটা লেভেল অফ গেইন কিন্তু দেওয়ার চেষ্টা করবে। যাদের ক্ষেত্রে ধরুন কোনো কারণে হার্নিয়া জাতীয় সমস্যা বুঝতে পারছেন হতে পারে, বা ধরুন মিডল বা লোয়ার অ্যাবডোমেনে কোনো অর্গানে, বিশেষত ডাইজেস্টিভ কোনো অর্গানে টিউমার জাতীয় সমস্যা হতে পারে, বা আপার কোলন পোর্শনে কোনো সমস্যা হতে পারে, তারা কিন্তু যদি কোনো ডিস্টারবেন্স দেখেন তাহলে কিন্তু ডক্টরের শরণাপন্ন হবেন। তার সাথে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশনে যদি প্রবলেম দেখেন, হাইপার টেনশনের সমস্যা দেখেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 3rd হাউস এবং 10th হাউসের লর্ড এক্ষেত্রে কিন্তু মঙ্গল, এবং সে কিন্তু আপনার 12th হাউসে রয়েছে এবং এক্সল্টেড সিচুয়েশনে রয়েছে। এটার 3 ধরনের ফল আপনি পাবেন। প্রথম যে ফলটা বলবো সেটা হচ্ছে পজিটিভ। সেটা হচ্ছে আপনাকে যে কোনো কাজে অনেক বেশি, আপনি সেটা নর্মালি 12 তারিখের পর থেকে বুঝতে পারবেন, 12th অফ ফেব্রুয়ারি, যে আপনাকে নিজের পজিটিভ কাজে অনেক বেশি নিয়োজিত করতে চাইছে। 7 তারিখ থেকেই বুঝতে পারবেন, 12 তারিখের পর থেকে আরও বেটার বুঝতে পারবেন। অনেক এভিনিউজ খুলবে, এবং সেগুলো যদি কোনো বিদেশ সংক্রান্ত হয় বা বাড়ি থেকে 200 কিলোমিটারের দূরে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি ধরে নিতে পারেন যে সেই জায়গায় আপনাকে পজিটিভ ফল ও প্রদান করতে চলেছে। বিশেষত যারা ব্যবসা সংক্রান্ত কাজে রয়েছেন বা অল ইন্ডিয়া সার্ভিস করেন, যাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাদের ট্রান্সফার পোস্টিং হয়, তারা কিন্তু বেটার সময় পাবেন। যারা কমফোর্টেবল পোস্টিং চাইছেন কোনো জায়গায়, তারা বাড়ি নিকটবর্তী স্থানে কিন্তু ফিরে আসার যোগ আছে, বা উল্টোটাও হতে পারে আপনার যদি দশাগত সিচুয়েশন নেগেটিভ থাকে। তো যাই হোক, মোটমাট আপনার একটা শিফটিং এর যোগ কিন্তু এ সময় আছে। তবে শিফটিং যদি আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানেও হয়, এবং একান্ত যদি বৃহস্পতি ছকে অত্যন্ত দুর্বল না হয়, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা পেইনফুল হবে না, এটুকু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। আচ্ছা, এই সময় ভ্রমণযোগও প্রচুর শো করছে। বিদেশে যাওয়ার বা ফরেন কোনো ইউনিভার্সিটি বা ফরেন কোনো রিসার্চ কোলাবোরেশনে কোনো কাজ করা, বা আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারার হন, কোনো বড় কোনো জায়েন্ট ম্যানুফ্যাকচারার হন বা মাঝারি লেভেলেরও হন, আপনার কিন্তু কোনো বিদেশি কোলাবোরেশনে কাজ করা বা সেই সংক্রান্ত জায়গা থেকে বেটার অ্যাচিভমেন্ট কিন্তু এ সময় শো করছে। তো সেটাও একটা পজিটিভ জায়গা। আর স্ত্রীর সাথে সম্পর্ক কিন্তু কম্পারেটিভলি বেটার থাকবে। বাট আপনাকে আমি বলছি, আপনি যদি পুরুষ হন তাহলে চেষ্টা করবেন আপনার শ্বশুর বাড়ির সাথে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলতে না, কখনোই বলবেন না, এ সময় তো বলবেনই না। শ্বশুর বাড়ি থেকে, এটা যদি আপনি জাতিকা হন, তাহলে আপনার শ্বশুর বাড়ি থেকে কিন্তু আপনার হাতে ইমুভেবল প্রপার্টি আসার যোগ আছে। তবে যারা মোটামুটি শ্বশুর বাড়িতে এক বৃহস্পতির গোচর পুরো কালপুরুষের পেয়েছেন, মানে 11 বছর 7 মাসের মতো, তাদের ক্ষেত্রে কিন্তু এফেক্ট বেশি আছে। অবশ্যই তার হাজবেন্ডের ছকে কিন্তু সেই কানেকশন সামান্য কিছু থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি কাজের ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, বিদেশের সাথে কাজ করেন, তাদের ক্ষেত্রে বেটার আছে। যারা বিভিন্ন রকম ধরুন খনিজ পদার্থ নিয়ে কাজ করছেন, বিভিন্ন মিনারেলস নিয়ে, বিভিন্ন অয়েলের বিভিন্ন ধরুন সাব প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যারা ক্রুড অয়েল থেকে যে সমস্ত সাব প্রোডাক্ট বেরোয়, তাদের সংক্রান্ত জায়গাও কিন্তু বেটার আছে। বিভিন্ন ফিমেল বিউটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন জিম বা বিভিন্ন মেডিটেশন সেন্টার নিয়ে যারা কাজ করছেন, ইভেন যারা বিভিন্ন যোগা অ্যারোবিক্স এ সমস্ত নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার
সময় প্রদান করবে। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, আর ইনসাবঅর্ডিনেশনে কখনো যাবেন না। বসকে পছন্দ যদি নাও হয় কখনো অপমান করবেন না, তার থেকে দূরত্ব বজায় রাখবেন, অন্তত এই ফেজটাতে তো অবশ্যই রাখবেন। আর একটা জিনিস বলবো, মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেবেন বেশ। লাস্ট অংশ বলবো সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড এবং 9th হাউসের লর্ড সে কিন্তু আপনার 11th হাউসে বসে থাকবে। এটা কিন্তু মোটের উপরে ভালো গোচর আছে, এটুকু বলতে পারি, মোটের উপরে। এবং রাহুও কিন্তু আপনার অ্যাসেন্ডেন্টের উপরে আছে। দেখুন, রাহু অ্যাসেন্ডেন্টের উপরে থাকলে মানুষের যেটা প্রথম হয়, মানুষ যদি জাতক হয় তাহলে সে প্রিটেন্ড করতে পারে না, মানে হ্যালুসিনেশনে নিয়ে গেল, হ্যালুসিনেশনের বাইরে বেরোলে সে সত্যি কথাটা বলে দেয়। আর জাতিকা হলে সে প্রিটেন্ড করতে পারে, অর্থাৎ সে ভালো নেই কিন্তু সে দেখানোর চেষ্টা করবে আমি ভালো আছি। অবশ্যই এটা ডিপেন্ড করবে তার দশা অন্তর্দশা, ছকের লোক স্ট্যান্ডার্ডের উপরে, অনেক কিছু নির্ভর করে, কিন্তু মোরাললেস এটা দেখা গেছে। তো যাই হোক, অ্যাজ এ হোল আপনার কিন্তু কাজের জায়গায় এই মাসে আমি বলেছি যে আপনাকে বেশ কিছু হিন্ডারেন্স আপনার ক্ষেত্রে কিন্তু আসবে, সেটা অন্তত 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে একটু ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। এবং বেশ প্রতিকূল সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হবে মোটামুটি 4th ফেব্রুয়ারি অনওয়ার্ডস, মানে 22-23 দিন একটু ডিস্টেবিলাইজিং যাবে, এটা জেনারেল প্রেডিকশনে বলেছে। কিন্তু মঙ্গল আপনাকে এখান থেকে বের করানোর জন্য অনেকটা চেষ্টা করবে। অন্তত আপনার যে ধরুন নার্ভটা দরকার জিনিসটাকে ধরে রাখার জন্য, সেই জায়গাটা কিন্তু অবশ্যইও প্রদান করে যাবে। তার সাথে আপনি যদি কোনো গার্মেন্টসের ব্যবসা করেন, আপনি যদি কোনো ভোগ্যপণ্যের, বিশেষত সেন্ট বা কোনো হাল ফ্যাশনের কোনো পোশাক আশাকের ব্যবসা, বা ধরুন একদম বেসিক ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা করেন, তাহলেও কিন্তু আপনাকে অনেকটা ফেভারেবল সিচুয়েশন প্রদান করবে। তার সাথে আরও যেটা করবে সেটা হচ্ছে আপনি যদি কোনো অফিস বা কোনো অর্গানাইজেশনের কোনো ট্রেনার হন কোনো কারণে, বা আপনি যদি HR হন কোনো কারণে, তাহলেও কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে। আপনি যদি কোনো কনসালটেন্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা কোনো ল রিলেটেড হতে পারে, তাহলে কিন্তু আপনি আপনার কার্যপ্রণালী খুব সাবধানে করবেন। লিপিবদ্ধ করা, যেটা আপনার সিনিয়র দিয়েছে, বা আপনি যে ফিল্ডে যে কাজ করছেন সেগুলো কিন্তু একটু সাবধানে করবার চেষ্টা করবেন। স্পেলিং দেখে লেখা বা ভেরিফাই করে নেওয়া একবার করে একটু খেয়াল রাখবেন। আর আরও একটা জিনিস বলছি, যারা বিভিন্ন ট্যাক্স, রেভিনিউ এ সমস্ত সেকশনে যারা কাজকর্ম করছেন বা করেন, সেটা বেসরকারি সরকারি যে কোনো রকম হতে পারে, তারা কিন্তু নিজেদের কার্য সম্পাদনের ক্ষেত্রে কিন্তু সচেতনভাবে করবেন, না হলে কিন্তু আপনার অসচেতনতার জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। খারাপ দশা থাকলে আপনি মনে করুন কোথাও কাজ করছেন, কোনো একটি অর্গানাইজেশনে আপনাকে কিছু কাজ করতে দেওয়া হয়েছে আপনার সিনিয়রের দ্বারা, আপনি অসচেতনভাবে করে দিলেন, তার জন্য কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে। বা আপনার ওপরে কিন্তু লিগ্যাল প্রসিকিউশনও কিন্তু হতে পারে। সাবধান সেক্ষেত্রে। আর চেষ্টা করবেন ঠান্ডা থেকে নিজেকে রাখা। ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার লক্ষ্য করবেন, সেটা 1 তারিখ পর্যন্ত হবে, আবার 2 তারিখ 3 তারিখের পর থেকে দেখবেন আস্তে আস্তে সিচুয়েশন আবার ঠান্ডা হবে। ফ্লাকচুয়েশনগুলোকে একটু মেনটেন করবেন। ভেহিকেল কেনার যোগ আছে, ইমুভেবল প্রপার্টি পারচেসেরও কিন্তু যোগ আছে। ভালো থাকবেন, নমস্কার।